রুদ্রর বন্ধু আবিরের বিয়ে ঠিক হওয়ার পরে রুদ্রকে জানানো হয়েছে। ব্যস্ততা সে গুরুত্ব দেয়নি। আজ সকাল সকাল সব বন্ধুরা তার বাড়ি হাজির। তাদের প্ল্যান বরযাত্রীতে বর ব্যতীত সকল পুরুষই এক রঙের একই পোশাক পরবে। এই পরিকল্পনা থেকেই বৃদ্ধরা মাপ পেতে পারে, কিন্তু যুবকদের একজনও পাবে না। সে রুদ্র যতই রসকসীন কাঠখাট্টা মানুষ হোক না কেন, বন্ধুরা কেউই ছাড় দেবে না তাকে। বাধ্য হয়ে তাই কিছু কেনাকাটা করতে বের হলো রুদ্র। সঙ্গে থাকলো ঝিনুক, পনির। গতকাল হৈমির বিয়ের কথা শুনছিল সূচনা। মাহেরের আদেশ অনুযায়ী এই ব্যাপারে তেমন ভাবেও নি। সকাল সকাল এবার শাশুড়ি মায়ের আদেশ, ননদকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে। যে যা হুকুম করছে সূচনা বাধ্য মেয়ের মতোই তা পালন করছে। হৈমিকে সকালবেলায় জানানো হলো আগামীকাল তার বিয়ে। আকস্মাৎ এমন কথা শুনে শ্বাসরোধ হয়ে এলো তার। চোখ পিটপিট করে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও আম্মু, আমার বিয়ে? আমি তো জানি না, পাত্রকে? হামিদা সহজ গলায় উত্তর দিল। তোর চেনাই টিশার চাচাতো ভাই আমান। বিস্মিত গলায় হৈমি বলল, আমান ভাইয়ের সাথে আমার বিয়ে? আমি তো অনেক ছোট আম্মু। বিয়েটা 1 বছর পর দাও প্লিজ। এখন দিলে বাল্যবিবাহ হয়ে যাবে। হৈমির কথা শুনে সূচনা হতভম্ব হয়ে চেয়ে রইল। এই মেয়ে কি বিয়েটা মজা হিসেবে নিচ্ছে? ওর লাইফে কি সিরিয়াস বলতে কিছুই নেই? দীর্ঘশ্বাস ছাড়ল সে। হামিদার চোখ গরম করে বিয়ের ব্যাপারটা কতটা সিরিয়াস বোঝালেন মেয়েটাকে। সব বুঝে হৈমি শুধু চুপ মেরে গেল। সূচনা যখন রেডি হয়ে তাকে নিয়ে কেনাকাটা করতে বের হতে চাইল, ঠিক তখনই তার টনক নড়ল। ঢোক গিলে দুরু দুরু বুকে প্রশ্ন করল, ও ভাবি, সত্যি আমার বিয়ে কিন্তু কেন? সূচনা অধর কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, সত্যিই তোমার বিয়ে হয়নি? কেন এই উত্তর আমিও জানি না, শুধু জানি এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। আমি তো আমান ভাইকে পছন্দ করি না ভাবি। বাকিটুকু বলতে পারল না হৈমি। তার মা এসে তাড়া দিল রেডি হতে। বাকি কথাটুকু ঢোক গিলেই চেপে ফেলল সে। বিরস মুখে ওয়ার্ড্রোব থেকে জামা বের করে ঢুকে গেল বাথরুমে। হামিদা যদি আর কয়েক সেকেন্ড পর আসতো, তাহলে সূচনা শুনতে পেত হৈমির গিলে ফেলা বাকি বাক্যটুকু। আমি তো তোমার ভাইকে পছন্দ করি। প্রচণ্ড সিরিয়াস সময়টায় হৃদয়ে দোলা দেয় কঠিন সত্যটুকু হৈমির বলা হলো না, শোনা হলো না সূচনার। মনের অতি গোপনে যে সত্যিটুকু যত্ন করে রেখেছে হৈমি, সে সত্যটুকু শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার স্মরণ করলো। সেদিন রুদ্রকে প্রথমবার দেখা, চিঠি দিয়ে প্রপোজ করা, সবটাই কি মজা ছিল। ওসব মজা হলো এর পরের ঘটনাগুলো। রুদ্রকে দেখার জন্য মন আনচান করা, তার চোখের নাগালে থাকতে চাওয়া, তাকে নিয়ে শত শত কল্পনা জল্পনা, অসংখ্য কৌতূহল, অন্য নারীর আশেপাশে দেখলে গা জ্বালা অনুভূতি, এসব তো মিথ্যে নয়। আর এই যে হঠাৎ বিয়ে তো কষ্টদায়ক কোনো ঘটনা নয়, তবুও তার কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? সে তো কারো কাছে কমিটেড নয়, কারোর সাথে তার প্রেম ঘটিত বিষয়াদিও নেই। তাহলে ব্যথার মানে কি? তার কি রুদ্রর সঙ্গে অদৃশ্য কোনো বন্ধন সৃষ্টি হয়েছে? আপন মনে প্রশ্ন উঠতে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল হৈমি। স্মরণ করল রুদ্রর রাশভারী মুখটাকে, ওই দৃঢ় দৃষ্টি জোড়াকে, শরীর মন আহত হওয়া সেই স্পর্শগুলোকে। মুহূর্তের স্পন্দন কেঁপে উঠল, চোখ দুটো হলো ঝাপসা, বুক ভারীও হলো। বিড়বিড় করে বলল, সবার পছন্দ যে ভালো হয় তার তো মানে নেই। সবারই যে ভালো জীবনসঙ্গী পেতে হবে এমন কোনো নিয়মও নেই। রুদ্র বেআই না হয় গুন্ডা টাইপ, কর্কশ মানুষ, তাই বলে সে কি পুরুষ মানুষ না? তারও অধিকার আছে আমার মতো সুন্দরী একটা মেয়ের ভালোবাসা পাওয়ার। কিছুক্ষণ চুপ থেকে আবারও নিজেই নিজেকে বোঝাতে লাগলো, যেন তার ভিতরে সত্তা তাকে বোঝাচ্ছে। আমি যদি একটু বেশি দয়ালু হয়ে ওনাকে ভালোবাসি, ক্ষতি কি হবে শুনি? তবুও তো মানুষকে দেখাতে পারবো আমার জামাই দ্য গ্রেট ডন রুদ্র। সবচেয়ে বড় কথা, আনকমন একটা জামাই হবে। দেখতেও মন্দ না, ইয়া লম্বা ফর্সা, বোধ হয় আমার চেয়ে কমই হবে। এটা সমস্যা না, ছেলেরাও একটু কম ফর্সাই ভালো লাগে। তবে হেভি স্মার্ট উনি, ইউনিক হেয়ার স্টাইল, দাড়ি স্টাইল, এক পলক তাকালেই তো চোখ ঝলসে যায়। কত পুরুষ দেখি বুকের পাটারাই, এর দিকে তাকালেই তো ব্ল্যাক বোর্ডের মতো মসৃণ সমান বুকের পাটা দেখতে পাই। দেখেই বোঝা যায় কি শক্ত মজবুত। অমন তরতাজা যুবক চোখ লাগিয়ে দেওয়া সুন্দর পুরুষটা না হয় একটু গুন্ডামিই করে, করুক না। পৃথিবীতে একটা দুটো গুন্ডাকে আমার মতো সুন্দরীরা ভালোবাসতেই পারে। এত বড় পৃথিবীতে গিজগিজে মানুষের ভিড়ে
একটা দুটো আনকমন কাপল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া শুনেছি বউ পেলে অনেক জামাই ভালো হয়ে যায়। কত কথা সহজভাবে আপন মনে বিড়বিড়িয়ে যাচ্ছে হৈমি, অথচ মেয়েটা জানেই না সামনে তার ঠিক কতটা কঠিন সময় আসবে। রৌদ্রের প্রতি তার আবেগটা সত্যি, আজ হয়তো তার হৃদয় কিশোরী বয়সের আবেগে জর্জরিত, কিন্তু এই আবেগ কতটা অনেস্ট তা পৃথিবীর কেউ বুঝবে না, কেউ না। কেবল যারা এই আবেগে জর্জরিত তারাই টের পাবে। অদৃশ্য ঘর থেকে সহসা আটকে উঠল হৈমি, ভাবল, আমার যে আমান ভাইয়ের সাথে বিয়ে, এই ভাবনাগুলো আগে কেন এলো না? আরে আগে আসবে কি করে? আগে তো আমার বিয়ে ঠিক হয়নি, কিন্তু এবার কি হবে? আমার তো বিয়ে, রুদ্র বেয়াইকে কি জামাই হিসেবে পাবো না? আমার তো ওনাকেই ভালো লাগে, একটু ভয় পাই, তবুও তো ওনাকেই পছন্দ হয়। হৈমির বের হতে দেরি হচ্ছিল তাই সূচনা বাথরুমের দরজায় টোকা দিল, বলল, হৈমি তাড়াতাড়ি বের হও, এত দেরি হচ্ছে কেন? মা কিন্তু বকছে। কেনাকাটা করে গাড়িতে বসে ঝিনুক পনিরের অপেক্ষা করছিল রুদ্র। এই দুজন গেছে সিগারেট আর পান কিনতে। পনির সিগারেট তেমন খায় না, সে খুব পান ভক্ত। পান খেয়ে দাঁত ঠোঁট লাল করে চেহারায় আলাদা মাধুর্য আনে সে। আর ঝিনুক রুদ্রর মতোই দুঃসহ সিগারেট খোর। ওদের জন্য অপেক্ষা করার ফাঁকে চোখ দুটো আশেপাশে ঘোরাচ্ছিল রুদ্র। এমন সময় সহসা চোখ জোড়া স্থির হলো ডান পাশের রিক্সাতে। যে রিক্সায় বসে আছে দুটো পরিচিত মুখ, আর এই দুটো পরিচিত মুখে রুদ্রর অতি প্রিয়। হ্যাঁ, সূচনার মতো হৈমিও তার কাছে অতি প্রিয়। কারো প্রিয়জন হয়ে উঠতে খুব বেশি সময় যেমন লাগে না, তেমনি খুব বেশি কারণও লাগে না। হৈমির ক্ষেত্রে রুদ্রের এই অনুভূতিটা তেমনি হয়ে গেছে। রিক্সার ভাড়া মিটিয়ে হৈমিকে নিয়ে সূচনা শপিং মলে ঢুকে পড়ল। রুদ্র এ দৃশ্য দেখতে দেখতেই পকেট থেকে সেলফোন বের করে কল করলো সূচনাকে। কল রিসিভ হতেই প্রশ্ন করলো, তোকে শপিং মলে দেখলাম, কিছু কিনবি? থতমত খেয়ে ঢোক দিল হ্যাঁ, সূচনা, ওই বলল, তো হৈমির কিছু কেনাকাটা আছে, মা বলে ওর সঙ্গে আসতে। রাশভারী স্বরে রুদ্র বলল, আমাকে ফোন করতে গাড়ি পাঠিয়ে দিতাম। এভাবে একা দুজন মেয়ে আসা ঠিক হয়নি। মাহের ব্যস্ত থাকলে আমায় ফোন করা উচিত তোর। আসলে ভাইয়া, হৈমির জন্য। কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না, তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটাই ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেওয়ার বয়সটা তোর এখনো হয়নি। মাহেরের উচিত ছিল তোদের সঙ্গে আসা। হোয়াটএভার, যেখানে আছিস দাঁড়া, আমি আসছি। রুদ্র তাদের কাছে আসবে শুনে সূচনার বুক ধরফর শুরু হলো। কেমন ভয় ভয় করছে, যেন বিপদের গন্ধ চারপাশে ছেয়ে গেছে। বার কয়েক ঢোক গেলে হৈমির হাত শক্ত করে ধরলো সে, চাপা স্বরে সতর্ক করলো, অমি কাল তোমার বিয়ে, এটা যেন ভুলেও ভাইয়া সামনে উচ্চারণ করো না। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছেই গোপন থাকবে। হৈমির হৃদয়টা ঠুস করে ভেঙে গেল। হায় হায় করে আর্তনাদ করে উঠল সেখানে। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাকে। ইস, কি বিচ্ছিরি বিয়ে। 1 মিনিটও অতিবাহিত হলো না, রুদ্র এসে তাদের সামনে দাঁড়ালো। হৈমিকে দেখেও না দেখার ভান করে বলল, 1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ কর, আমি তোদের পৌঁছে দিয়ে আসবো। রুদ্রকে দেখে হৈমির মনটা একটু বেশি বিষাদীয় ঠেকল। আজ যদি তার সঙ্গে রুদ্রের ভালো সম্পর্ক থাকতো, প্রেম ঘটিত ব্যাপার থাকতো, হঠাৎ করে বিয়ে ঠিক নিয়ে দুজনের গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে অমন টাইপ সম্পর্ক হলো না। ধুর, শাশুড়ি বলে দিয়েছেন লাল রঙের বেনারসি কিনতে, হৈমি কিনবে সাদা রঙের, আঁচলটা অবশ্য লাল। রুদ্র ওদের থেকে দূরে দাঁড়িয়েছিল, শাড়ি তাও আবার বেনারসি। দেখি এগিয়ে এলো, কেনাকাটা হৈমির জন্য শুনলো, অথচ কিনতে দেখছে শাড়ি। এসব শাড়ি তো বিয়েতেই পরে মেয়েরা। এই মেয়ে এসব শাড়ি চুজ করছে কেন? ব্রোকোজকে কয়েক পল তাকিয়ে রইল রুদ্র, কিন্তু কিছুই বলল না। সূচনা ভয় ভয় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমিকে বলল, তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে। হৈমি মাথা নাড়ালো। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমির পাশ থেকে সরে গেল, কারণ মাহের কোনো প্রশ্ন করলে রুদ্রের সামনে উত্তর দিতে গিয়ে সমস্যা হবে। যদি বুঝে যায় আগামীকাল হৈমির বিয়ে, বুঝতে পেরে যদি কোনো পাগলামি করে। যদিও রুদ্রের অনুভূতি সম্পর্কে তেমন জানে না সূচনা, যা জেনেছিল সব অতীত, তবুও সতর্ক থাকতেই হবে। হৈমি মাথা নিচু করে শাড়িটা দেখছিল। এমন সময় শাড়ি বিক্রেতা একটা দোপাট্টা এগিয়ে বলল। এহেন কথা শুনে ধীর পায়ে রুদ্র এসে বসলো হৈমির পাশে, কপাল কুঁচকে রাশভারী আওয়াজে বলল, ইডিয়েটের মতো এগুলো কিনছো কেন? মাথায় কি বউ সাজার ভূত চাপলো? আকস্মিক তেলে বেগুনে জ্বলে উঠল হৈমি, হুঁশ জ্ঞান হারিয়ে বলল, ইডিয়েট? কে ইডিয়েট? আমি? হ্যাঁ,
আমি ইডিয়েট, এই জন্য তো কাল বিয়ে আর আজ জানতে পারলাম। ইডিয়েট বলেই তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা আমার ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমিকে বাল্যবিবাহ দিচ্ছে। রাগে ফোঁস করতে করতে উঠে দাঁড়ালো হৈমি, চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রর হতভম্ব মুখশ্রীতে। কয়েক পল চলল পিনপতন নীরবতা। রুদ্র স্থির বসে স্থির চোখে তাকিয়ে ভরাট গলায় জিজ্ঞেস করল। কার বিয়ে? চমকে উঠল হৈমি, মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে পূর্বের স্থানে বসলো, মুখটা কাঁচুমাচু করে রুদ্রের দিকে এগিয়ে ফিসফিস করে বলল। ভাবি প্লিজ বলবেন না। কি বলবো না? কাল আমার বিয়ে, এই কথা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে আমান ভাইয়ের সঙ্গে। তিশাকে তো চেনেন, ওর চাচাতো ভাই। আমান ভাই দেখতে খুব সুন্দর, কিন্তু আমার জানি কেন পছন্দ হয় না, মানে জামাই হিসেবে আর কি। কথার ছলে রুদ্র চোখের দিকে তাকাতে আটকে উঠল হৈমি, সরে গিয়ে মুখে হাত দিয়ে বলল। ওমা, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করছেন কেন? গোপনে আমার বিয়ে তাই? রাগ করবেন না, থাক, আপনাদের পরে জানানো হবে, দাওয়াতও দেব। কাচের দেয়ালের ওপারে সূচনাকে আসতে দেখি হৈমি নিচু কণ্ঠে চটপটে বলল। ভাবি আসছে, আপনি কিন্তু কিছু না জানার ভান করে থাকবেন। সূচনা আসার পর রুদ্র একইভাবে একই চোখে হৈমির দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস চলছে কিনা এতটুকু বোঝা যাচ্ছে না। হৈমি শাড়ি আর দোপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্রর পাশে বসলো, শাড়ির দামটা ঠিক করার প্রস্তুতি নিল। হৈমি শাড়ি দেখার ফাঁকে রুদ্রর দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো, বিড়বিড় করে বলল। ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাত দুটো ধরে বলতেন, হৈমি এই বিয়ে তুমি করো না, অন্যের বাসরে তুমি যেও না। আমি কিন্তু বাঁচবো না, তোর চাই ফাটাবাসের কপাল আমার। শাড়ি দোপাট্টা কেনা শেষে সূচনা হৈমি উঠল, রুদ্র একইভাবে বসে। সূচনা কিঞ্চিত অবাক হয়ে রুদ্রকে ডাকলো, সঙ্গে সঙ্গে রোবটের ন্যায় উঠে দাঁড়ালো রুদ্র। সূচনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরাট সুরে বলল। সময় দিলি না আমাকে, আমিও তোদের সময় দেব না। আমি আবারও বুঝে গেলাম এই সমাজ সংসার অনেস্ট অ্যান্ড উইকদের জন্য নয়। কথাগুলো বলে আচমকাই বাঁকা হাসলো রুদ্র, পাশ ফিরে তাকালো হৈমির দিকে। ছোট্ট গোলগাল মুখটায় প্রকার দৃষ্টি ছুড়ে দৃঢ় স্বরে বলল। নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। শপিং করে বাড়ি ফেরার পর রুমে দরজা আটকে বসে আছে হৈমি। তার ভিতর রুদ্র যে তোলপাড় সৃষ্টি করে গেল সেটার নাম কি জানা নেই। শুধু জানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মনটা কেমন কেমন করে উঠছে। বারবার মনে পড়ছে রুদ্রর বলা শেষ বাক্যটুকু, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। দু চোখে ভেসে উঠছে রুদ্রর চোখের শেষ ভাষাটুকু। মানুষটা যতই বদমেজাজি হোক, যতই কঠিন হোক, রসকসহীন হোক, দায়িত্ব পালনে একটু কুণ্ঠাবোধ করে না। তাই তো বোন এবং বেয়ানকে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নামার পর সে যখন ঘাড় ফিরিয়ে তাকাল ওই রাশভারী মানুষটার পানে, গম্ভীর মুখের গভীর দৃষ্টি জোড়াও তো তাকিয়েছিল তারই পানে। ওই চোখের ভাষা বুঝে অনেক বেশিই কঠিন ছিল। কঠিন বলেই তো সে বুঝতে পারলো না, পড়তে পারলো না মানুষটা এত কঠিন কেন। একটু সহজ হলে কি খুব ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি, তার মন মস্তিষ্ক জুড়ে কেবল একজনকে নিয়ে ভাবনারা উতলে উঠল। ভাবনার অতল গহ্বরে হারিয়ে কখন যে চোখ লেগে গেল টেরও পেল না। পুরো 2 ঘন্টা ঘুমিয়ে 4টার দিকে উঠল সে। শুনতে পেল দরজায় ঠক ঠক শব্দ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে দরজা খুলতেই হুড়মুড় করে রুমে ঢুকলো নয়ন, উত্তেজিত কণ্ঠে বলল। কী রে, পড়ে পড়ে ঘুমোচ্ছিস? প্রিপারেশন তো ভালো নেওয়া হয়েছে। কাঁধে টোকা দিয়ে টিপ্পনি কেটে কথাটা বলল নয়ন। হৈমি মেজাজ খারাপ করে দরজা আটকিয়ে দিল। ধীরে সুস্থে গিয়ে বসলো বিছানায়। নয়নও ওর পাশে গিয়ে বসলো, আবারও উত্তেজিত কণ্ঠে বলল। এত জলদি বিয়ে করে নিবি ভাবতেও পারছি না। শোন। নয়নকে বাকি কথা বলতে না দিয়ে হঠাৎ হৈমি ডুকরে উঠল। নয়ন হতভম্ব হয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীটাকে, থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল। তুই কাঁদছিস? হৈমি দীর্ঘক্ষণ কাঁদল। নয়নকে সামলানোর চেষ্টা করে আবারও প্রশ্ন করল। এই হইবি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি আমান ভাইকে বিয়ে করতে চাই না নয়ন। ক্রন্দনরত গলায় বলল হৈমি। নয়ন বলল। হ্যাঁ জানি তো। অবাক হলো হৈমি, বলল। জানিস? নয়ন মাথা দুলিয়ে বলল। হ্যাঁ জানি, কিন্তু কেন করবি না সেটা তো বল। হৈমির মুখটা একটু উদাস হলো। নয়ন সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে ওই তাকানোতে চোখ পড়তে মাথা নত করে সে বলল।
আমি মনে হয় রুদ্র ভাইয়াকে সত্যি সত্যি পছন্দ করি রে, কিন্তু আম্মু ভাইয়া হঠাৎ আমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। নয়ন তৃপ্তি ভরে হাসলো। হৈমি ওর হাসি দেখে গাল ভারী করে বলল, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে নয়ন, আমি কিছু বুঝতে পারছি না। তুই তো জানিস সিরিয়াস বিষয়ে আমার একটু বুদ্ধি কম। প্লিজ দোস্ত, একটু বুদ্ধি দে, আমার খুব কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে? আমি রুদ্র ভাইয়াকে পছন্দ করি। এই জন্য কান্না কেন পাবে? এটা তো সুখবর। তুই আমাকে গুলিয়ে দিচ্ছিস নয়ন। আমি বলছি আমি ওনাকে পছন্দ করি, কিন্তু কাল আমার আমান ভাইয়ের সঙ্গে বিয়ে, এটাই কান্নার কারণ। আরে ইয়ার পছন্দ তো করিস, ব্যাপার না। কাল যখন আমার ভাইকে বিয়ে করে তার সঙ্গে বাসর করবি, ওসব পছন্দ টছন্দ তখন হয়ে যাবে। চি, আমি আমান ভাইয়ের বাসরে যাব না। ও মাগো, কার বাসরে যাবে? রুদ্র বিয়ের? থমথমে কণ্ঠে হৈমি জবাব দিল, তুই তো জানিস উনি আমায় জোর করে কয়েকবার চুমু খেয়েছে। একজনের চুমু খেয়ে আরেকজনের বউ হব, বাসর করব, এটা তো ঠিক না। এক দেহে দুই পুরুষের স্পর্শ নিতে আমি পারবো না। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো হৈমি। নয়ন মুচকি এসে হৈমিকে কাছে টেনে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে বলল, আহারে সোনা গো আমার, বড় কষ্ট হয়েছে তোমার। তোমার এই কষ্ট কি করে যে কমাই আমি? হৈমি ঝরঝর করে কাঁদতে লাগলো। কয়েক পল অতিবাহিত হতেই নয়ন সহসা আটকে উঠল, বলল, এই এই কান্না থামা। আন্টি বলল তুই নাকি ব্লাউজ কিনিসনি। চল 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 মার্কেটে যাই, ব্লাউজ কিনে ফিটিং করে তারপর ফিরবো। আমি যাব না। যাবি না মানে? যেতেই হবে। জোরপূর্বক হৈমিকে নিয়ে বের হলো নয়ন, কিন্তু মার্কেটের পথে না গিয়ে রিক্সা চলল অন্য পথে। হৈমি অন্যমনস্ক হয়ে বসে থাকায় বিষয়টা খেয়াল করলো না। শীত মৌসুমে আকাশাত মেঘেরা গর্জন তুলল। মিনিট কয়েকের ব্যবধানে শুরু হলো ঝুম বৃষ্টি। তখনই চমকে উঠল হৈমি, চারপাশে তাকিয়ে নয়নের দিকে ভীত চোখে তাকালো, বলল, এই আমরা কোথায় যাচ্ছি? এটা তো কলেজের পথ। নয়ন সাবলীলভাবে বলল, কিন্তু আমরা কলেজ যাচ্ছি না, আমরা যাচ্ছি রুদ্র বেয়াদের ক্লাবে। ক্লাব? রুদ্র ভাইয়াই কি বলছিস? বাকি পথ অসংখ্য প্রশ্নে নয়নের কান ধরিয়ে ফেলল হৈমি। আর রিক্সা থামল রুদ্রদের ক্লাবের সামনে। হৈমি দেখল পরিচিত দুটো মুখ, একটি সাদমানের আরেকটি ঝিনুকের। বুকের ভেতরটা তার ধরাস করে উঠল, চোখ দুটো বড় বড় করে তাকালো সে। নয়ন বলল, আরে নাম, ভিজে যাচ্ছি তো। হুঁশ ফিরিল হৈমির। তরাক করে নেমে ক্লাবের সামনের জায়গাটাতে দাঁড়ালো। নয়ন তারা না দিয়ে হৈমির পাশে এসে দাঁড়ালো। হৈমি তাকে ভাড়ার কথা বলতে উদ্যত হতেই খেয়াল করলো ঝিনুক ভাড়া দিচ্ছে। এ দৃশ্য দেখি দাঁতে দাঁত চেপে সে নয়নকে বলল, আমাদের ভাড়া উনি দিচ্ছেন কেন? আরে দিক না, সমস্যা কোথায়? আমাদের টাকা বেঁচে গেল। নয়নের কথা বলা শেষে সাদমান এসে নয়নের পাশে দাঁড়ালো। মৃদু হেসে নয়নকে বলল, থ্যাঙ্কস, ভেতরে এসো তোমরা। বিনিময়ে নয়ন একটা ভেন্সি দিয়ে বলল, থ্যাঙ্কসের প্রয়োজন নেই। বলতে বলতে হৈমির হাতটা শক্ত করে ধরে ক্লাবের ভিতরে ঢুকে পড়ল সে। ভেতরে প্রবেশ করে আরেক ধাপ চমকালো হৈমি, সাথে হাত পা কাঁপতে শুরু করলো তার। অনেক বড় সড়ো খোলামেলা একটি রুম, একপাশে একটি টেবিলের গুনে গুনে 12টা চেয়ার। সে চেয়ারগুলোর একটিতে সাদা পাঞ্জাবি টুপি পরা মৌলভী ধরনের একজন বসে আছেন। টেবিলে রাখা কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছেন তিনি। তার পাশে সুঠাম বলিষ্ঠ দেহে রুদ্র বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেশ আয়েসি ভঙ্গিতেই বসে আছে। দৃষ্টিজোড়া মৌলবীর কাগজপত্রের দিকে নিবন্ধ, সম্পূর্ণ মনোযোগ সেখানেই। হৈমিদের আগমনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না সে, যেন সে আর মৌলবী ব্যতীত কেউই নেই রুমে, অথচ জ্যান্ত 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। রুদ্রের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল হৈমি। নয়নের হাত শক্ত করে চেপে ধরে কাপা গলায় শুধালো, নয়ন, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আমার ভয় করছে রে, আয় চলে যাই। এই দেখ, বুক কাঁপছে, কান্না পাচ্ছে। ভয় পাস না, যা হচ্ছে হতে দে, যা হবে ভালোর জন্যই হবে। রুদ্র বেয়া তোকে খুব ভালোবাসে রে। বুকের ভেতরে 3 বার ধরাস 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 করে উঠল হৈমির। নয়ন মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ রে, আজকে সকালে সাদমান ভাই আমাকে সবটা জানিয়েছে। উনি তোকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করেছে। মায়ের ভাইয়ের সামনে তোর যোগ্য পাত্র হয়ে দাঁড়ানোর জন্য নিজেদের রেডি বিজনেস যোগ না দিয়েই নিজেই নতুন করে বিজনেস শুরু করেছে। বখাটে জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে। প্রত্যাশা একটাই, তোর পরিবার যেন ভরসার সঙ্গে তার হাতে তোকে তুলে দেয়। হইবি, কোনো মানুষ ভালো হতে চাইলে তাকে সুযোগ দিতে হয়। রুদ্র বেয়ার অতীতটা খুবই নির্মম, যা রেস ধরেই আজকে সে এমন।
তবুও তোকে পাওয়ার লোভে অনেকটা রিকভার করেছে। ওনার সমস্যা উনি সেটা প্রকাশ করতে পারছে না, বুঝিয়ে তোকে বলতে পারছে না, কাউকেই বলতে পারছে না। হঠাৎ করে তোর বিয়ে শুনে উনি অদ্ভুত আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছিল তোকে তুলে আনবে। রাদীপ ভাই আর সাদমান ভাই সূচনা ভাবির কথা ভেবে তাকে বুঝিয়ে শান্ত করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চাই কিছু হলে মিউচুয়ালভাবে হোক। আমি প্রথমে রাজি হইনি, কারণ তোর অনুভূতি সম্পর্কে জানতাম না। অবশ্য রুদ্রবাই অনেক কনফিডেন্টলি বলেছে তুই আমার নয়, তাকেই চাস। আমি জাস্ট শিওর হতে তোর বাড়ি গিয়েছি। যখন শিওর হলাম তখন তোদের সাহায্য করতে মন থেকে রাজি হয়েছি, আর তোকে নিয়ে এখানে এসেছি। এই হর্মি, রুদ্রবাই সবার থেকে আলাদা, তা তুই জানিস। তার মতোই তার ভালোবাসার ধারণাটাও আলাদা, এটা তো জানিস না। উনি তোকে খুব ভালোবাসে রে, নয়তো এত অল্প সময়ে তোর প্রতি আসা অনুভূতি গুরুত্ব দিয়ে লাইফের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করে নিত না। আর তুই শালি, তুই ওনাকে ভালোবাসিস। শোন, ভালোবাসা হতে বেশি সময় লাগে না, ভালোবাসা বোঝাতেও বেশি কিছু লাগে না। সব বুঝে শুনে আমি তোকে এভাবে নিয়ে এলাম। তুই যদি আমান ভাইকে বিয়ে করতে রাজি থাকতি, ওভাবে কান্নাকাটি না করতি, আর মুখে না বলতি রুদ্রবাইকে পছন্দ করার কথা, তাহলে আমি ওনাদের হেল্প করতাম না। বিশ্বাস কর, রিকোয়েস্ট বোন যা হচ্ছে ভালোই ভালোই হতে দে। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার, এটা ঘাড়ে চাপিয়ে দেওয়া বিষয়টা। নয়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল হৈমি, বুঝলো, তবু ক্রমেই তার ভয় বাড়তে লাগলো, বুক কাঁপতে লাগলো। এদিকে সমস্ত কিছু রেডি করে কাজে বিয়ে পড়ানো আরম্ভ করতে চাইলো। নয়ন হৈমিকে টেনে নিয়ে বসিয়ে দিল রুদ্রর পাশে। ভয়ে গা শিউরে উঠল হৈমির, কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গিয়ে চোখ বন্ধ করে একদমে বলল, আমি বিয়ে করব না, আম্মু ভাইয়া খুব কষ্ট পাবে। পাশ থেকে ঝিনুক করুণ কণ্ঠে বলল। বিয়েটা না করলে রুদ্র ভাই খুব কষ্ট পাবে ভাবি। নয়ন বলল, মনে রাখিস হৈমি, এই বিয়েটা না করলে কাল তোকে আমানের নামে কবুল পড়তে হবে, আমানের বাসরে যেতে হবে। দাড়ি ভর্তি চোয়াল শক্ত হয়ে উঠল রুদ্রর। দৃষ্টিজোড়া টেবিলে রাখা কাগজপত্রের দিকে স্থির রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল। তোরা সবাই বাইরে যায়। কাজীকে উদ্দেশ্য করে বলল। রুদ্রর আদেশ অনুসারে সবাই বেরিয়ে গেল। একাকী এক ঘরে রুদ্রর সঙ্গে থাকতে হৈমির আত্মা সায় দিল না। এই মানুষটাকে ভীষণ ভয় লাগে তার। সে ভয় না, বুক ধরফর করা, গলা শুকিয়ে যাওয়া ভয়ে। গলা জড়ানো ওড়নাটা ভালোভাবে গায়ে চেপে উঠে দাঁড়ালো হৈমি। তার ভাবগতি বুঝে চোখ গরম করে কঠিন এক ধমক দিল রুদ্র। ধমক খেয়ে আপনা আপনি দাঁড়ানো মানুষটা বসে পড়ল। পরিবেশ হয়ে উঠল থমথমে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। অসময় এই বৃষ্টি হিমশীতল বাতাসের শরীরে লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। হৈমির শুভ্র মুখটা লালচে আভায় পরিপূর্ণ হয়ে আছে। সে মুখের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল রুদ্র। একবার রুদ্রর গাঢ় চাহনি দেখে মাথা নত করে ফেলল হৈমি। রুদ্র বেশি সময় নষ্ট করলো না, পকেট থেকে ফোন বের করে একজন সুন্দরী মেয়ের ছবি বের করলো। তারপর হৈমির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মেয়েটার নাম রিমঝিম, বেশ সুন্দরী, তোমার মতোই ফর্সা, উচ্চতায় 5 ফুট 5। বডি ফিটনেস দেখো, এর ধারের কাছেও তুমি নেই। আমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। গত মাসে প্রপোজ পেয়েছি, অ্যাকসেপ্ট করিনি, এবার বোধহয় অ্যাকসেপ্ট করা উচিত। তোমাকে এমনিতেই আমার সাথে মানায় না, তারপর বিয়েতে রাজিও হচ্ছ না। বিয়ে তো জোর করে করার মতো জিনিস না। তাহলে এক কাজ করি, এই মেয়েটাকে ফোন করে এখানে নিয়ে আসি, বিয়ে যখন করতেই হবে একেই করি। এরপর আমরা দুজন মিলে কাল তোমার বিয়ের দাওয়াত খাবো। অপমানে কাদো কাদো মুখে তাকালো হৈমি। হিংসা জ্বলে গেল বুকের ভেতরটা। মেয়েটা সত্যিই সুন্দরী, তাই বলে তাকে এভাবে অপমান করতে হবে? কষ্টে বুক ভারী হলো, দুঃখে মরে যেতে মন চাইল। তার অবস্থা টের পেয়ে রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কাঁদবি না, হয় বিয়েতে রাজি হবি, নয়তো চোখের সামনে আমার বিয়ে দেখবি। হৈমির চোখ বেয়ে দুফোঁটা অশ্রুপাত ঘটল। তা দেখে খেপে গেল সে। তরাক করে ওর গাল দুটো শক্ত হাতে চেপে ধরল, চিবিয়ে চিবিয়ে বলল, আমানকে বিয়ে করবি? ব্যথার চোখ বন্ধ করে ফেলল হৈমি। মাথা নাড়িয়ে না বোঝালো সে আমানকে বিয়ে করবে না। রুদ্র কিঞ্চিত স্বস্তি পেল, লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা। গালে চেপে ধরায় হৈমির ঠোঁট জোড়া গোল হয়েছিল। সেভাবেই সে বলল, আপনার সঙ্গে তো আমাকে মানায় না। গালজোড়া ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে চেয়ার সহ হৈমির দিকে এগিয়ে বসলো সে। মাথা নিচু করে গাঢ় চোখে তাকালো হৈমির লাল টকটকে মুখশ্রীতে, বলল, সেটা আমি বুঝে নেব। আম্মু ভাইয়াকে কি জবাব দিব? জবাব আমি দিব। ওরা কষ্ট পাবে। অল্প সময়ের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে ভালোবাসেন?
এই প্রশ্নে থমকে গেল রুদ্র। উত্তর হ্যাঁ হলো বলতে নারাজ সে, তাই চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, গম্ভীর স্বরে বলল। না। অভিমানে সিক্ত হয়ে হৈমি বলল। তাহলে বিয়ে করবেন কেন? ভালো না বাসলে আমি বিয়ে করব না। বিরক্ত স্বরে বলল। 100 বার করবে। বলে সাদমানকে হাঁক ছেড়ে ডাকলো। সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির। বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হলো খুবই দ্রুত। এরপর দুজনকে দিয়ে 3 কবুলও পড়ানো হলো। 3 বার কবুল বলার সময় হৈমি তেমন কিছু অনুভব করেনি। মেয়েরা নাকি সময়টাতে অনেক সময় নিয়ে কবুল বলে, কিন্তু হৈমি সময়ও নেয়নি। কিন্তু কবুল পড়ার পর হঠাৎ করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে সে, কারণ তার মনে বারবার প্রশ্ন জাগছে, সে কোনো ভুল করে ফেলল না তো? অসংখ্য প্রশ্ন মনের মাঝে উকে দিতেই ভয় বাড়তে লাগলো তার। ঝিনুক কাজিনকে নিয়ে বেরিয়ে গেল, সাদমান নয়নকে নিয়ে বাইরে গেল বর বউকে একটু সময় দেওয়ার জন্য। হৈমির চিন্তান্বিত মুখটা দেখে রুদ্র উঠে দাঁড়ালো, শটানভাবে দাঁড়িয়ে দুহাত পকেটে ঢোকালো। হৈমি এক পলক তাকালো তার দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত লম্বা মানুষটাকে আপাদমস্তক দেখলো সে। মাথা ভর্তি চুলগুলো ছোট্ট ঝুঁটি বাঁধা, এক পাশ থেকে দাড়ি ভর্তি শক্ত চোয়াল দেখে দীর্ঘশ্বাস ছাড়লো সে। চোখ ফিরিয়ে ভাবতে লাগলো অনেক কিছুই। কানে ভেসে এলো রুদ্রর ভরাট সুর। আগ বাড়িয়ে চিন্তা করতে হবে না, রিল্যাক্স থাকো। বোকার মতোই প্রশ্নটা করলো হৈমি। এখানে কি করব আমি? ঘাড় ফিরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্র। পার্পল কালার সালোয়ার কামিজ পরিহিত কিশোরীর অবুজ মুখটা দেখে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করলো, কিন্তু স্বভাবের বিরুদ্ধে কি হাসতে পারলো না। রাশভারী স্বরে আদেশ করলো। সামনে এসো। থতমত খেয়ে সে বলল। কেন? বলেছি তাই। ঢোক গিলে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ের জড়তার সঙ্গে সামনে এগোলো রুদ্র সন্তর্পণে হাত বাড়িয়ে তার গলায় জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিল। আটকে উঠে পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্ত হয়ে এগিয়ে ওড়না দিয়ে তার মাথায় ঘোমটা তুলে দিল, বলল। এবার কিছুটা মানাচ্ছে। চোখ তুলে তাকালো হৈমি। রুদ্র বলল। এবার মিসেস রুদ্র লাগছে। অদ্ভুত এক লজ্জায় সারাঙ্গ শিহরিত হয়ে উঠল তার। সে লজ্জা শিহরণকে আরেকটু গাঢ় করতে মাথা নিচু করে ছোট্ট ললাতে ওষ্ঠ দ্বারা গভীর স্পর্শ এঁকে দিল। মৃদু স্বরে বলল। সম্পর্ক বদলে গেল, পেয়ে গেলাম পূর্ণ অধিকার। ইউ আর মাইন, অনলি মাইন। রুদ্র সিদ্ধান্ত নিল এবার হৈমিকে নিয়ে শাশুড়ি বনজামের মুখোমুখি হবে। কিন্তু শঙ্কিত হৈমি লাগামহীন অস্ত্র বিসর্জন দিচ্ছে। অতিরিক্ত ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম। নয়ন তাকে থামাতেই পারছে না। সাদমান চিন্তিত ভঙ্গিতে ঘরের এক কোণায় দাঁড়িয়ে ঝিনুক তাকিয়ে আছে রুদ্রর গভীর মুখটাতে। বোঝার চেষ্টা করছে তাদের বসের মনোভাব। রুদ্র তাকিয়ে তাকিয়ে কতক্ষণ হৈমির কান্না দেখল। এরপর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বিড়বিড় করে বকা দিল হৈমিকে। ইডিয়েট। ক্ষণকাল পর হৈমির কর্ণগোচর হবে এমন স্বরে দৃঢ়চিত্তে বলল। এতে লাভ নেই, যা ঘটার ঘটে গেছে। সহসা কান্না থেমে গেল হৈমির। নাক টেনে রুদ্র রাশভারী মুখটায় তাকিয়ে মিনমিনে স্বরে বলল। আপনার ভয় লাগছে না? উত্তর দিল না রুদ্র। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল। চলো। আতকে উঠে হৈমি বলল। কোথায়? আমার শ্বশুর বাড়ির বাড়িতে। সুসংবাদটা দিতে হবে না? আতঙ্কিত স্বরে হৈমি বলল। আমি যাব না। বেশ, তাহলে তোমার শ্বশুর বাড়ি চলো। দুহাত পকেটে গুজে দীর্ঘাকৃতির দেহটা টান টান করে দাঁড়িয়ে কথাটা বলল রুদ্র। বিচলিত হয়ে উঠে দাঁড়ালো হৈমি, বলল। আমি কোথাও যাব না। এবার রুদ্রর মেজাজ খারাপ হলো। মৃদু ধমক দিয়ে বলল। ফাইজলামি না করে যা বলি শোনো। শোনো, তোমার মা ভাইকে বুঝিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে আসি, নয়তো কালকে গন্ডগোল বাঁধাবে। হৈমি স্থির চোখে তাকিয়ে রুদ্র কথাগুলো বলেই যাওয়ার জন্য উদ্যত হলো। আকস্মাৎ হৈমি বলে উঠল। না না, আমি যাব না। ভ্রুকুসকে তাকালো রুদ্র। হৈমি কিঞ্চিত কাপা সুরে বলল। আমি যাব, প্লিজ আপনি যাবেন না। আমি গিয়ে ভাইয়াকে বুঝিয়ে বলবো সবটা। ভাইয়া আমুকে বলবে। তুমি বোঝাবে? বিশ্বাস হলো না রুদ্রর। ভরসা করতেও পারলো না, তাই ভ্রুকুসকে জিজ্ঞেস করলো। বোঝাতে পারবে? বলতে পারবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবে না? তোমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে। ঘন ঘন মাথা উপর নিচ করলো হৈমি। রুদ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঝিনুককে বলল। ঝিনুক, রিক্সা ডেকে আন। ক্লাব থেকে বেরিয়ে হৈমি আর নয়ন গেল টেইলার্সে। তারা রিক্সা ওঠার পর রুদ্র গাড়ি স্টার্ট দিল। হৈমির কাজ শেষ হবার পর বাড়ির পথে রিক্সা ঘোরাতে নয়ন খেয়াল করলো তাদের পেছনে রুদ্রর গাড়ি। হৈমিদের বাড়ি থেকে বেশ দূরেই গাড়ি থামালো রুদ্র। দূর থেকে দেখলো হৈমি নয়ন দুজনেই নেমে বাড়ির ভেতরে ঢুকলো। এই দৃশ্য দেখে স্বস্তি মনে সে ফিরে গেল। হৈমিকে পৌঁছে দিয়ে নয়নও ফিরে গেল।
ঘরে বসে প্রচণ্ড ছটফট করছিল হৈমি। সাহস দেখিয়ে তো খুব বলল মা ভাইকে বোঝাবে বলবে, কিন্তু এখন যে সাহস করে উঠতে পারছে না। অদ্ভুত এক শক্তি বলে তার সমস্ত সত্তা নির্জীব হয়ে আছে। কি হবে এবার? কি করে বলবে সবটা সবাইকে? হঠাৎ করে কী সব ঘটে গেল তার সঙ্গে? এবার কোন দিকে মোড় নেবে জীবন? রাতে খাবারের সময় হামিদা খেয়াল করলো মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। ধারণা করে নিল আগামীকাল বিয়ে, তাই তার এই নির্জীবতা স্বাভাবিক। খাওয়ার ফাঁকে মাহের আর হামিদার মধ্যে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা চলল। হৈমিকে কিছু বলা হলে সে শুধু হু হা করে মাথা নাড়িয়ে উত্তর দিল। অতিরিক্ত চুপচাপ ভাব দেখে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মাহের একবার তার ঘরে এলো। সস্নেহে বোনের মাথায় হাত রেখে বোঝালো অনেক কিছুই। প্রথমে হৈমি মনে মনে তীব্র সাহস জুগিয়েছিল রুদ্র আর তার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু পরবর্তীতে মাহেরের আদর স্নেহ তার সমস্ত সাহস পালিয়ে গেল। বুকের ভিতর হু হু করে উঠল, এ কি করে ফেলল সে? তার মা ভাই জানলে যে ভীষণ কষ্ট পাবে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চিন্তার ফলে রাতে ঘুমাতে পারে না। এই চিন্তা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ নির্ঘুম রাত কাটা হিসেব নেই। আবার এমন কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত চিন্তায় শুধু ঘুম পায়। জীবনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতিতে এরা দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দেয়। এই মানুষদের মধ্যে হৈমির নামটি গাঢ় করেই আঁকা। তাই তো চিন্তা ভাবনা করতে করতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। রাত 10:30টায় ঘুমানো মেয়েটার ঘুম ভাঙল একদম সকাল 8টায়, যখন তার মা আর ভাবি মিলে তার না হওয়া বরপক্ষের জন্য রান্নার তোড়জোড় শুরু করেছে। টিশার্ট চাচাদের পক্ষ থেকে বর্ষাহ লোক আসবে মোট 6 জন। 6 জনের রান্না 2 জন মিলে শুরু করলো। মাহের বাকি থাকা টুকটাক বাজার করতে গেছে। হৈমি ঘুম থেকে উঠে ব্রাশ করে জড়বস্তুর মতো বসে রইল বিছানায়। গতকাল যে ভয়াবহ ঘটনাটা সে ঘটিয়েছেন তা মনে পড়তেই ক্ষণে ক্ষণে সর্বাঙ্গ শিউরে উঠতে থাকলো। চিন্তা করলো আর সময় নষ্ট নয়, এবার সবাইকে সবটা বলতেই হবে। তীব্র সাহস সঞ্চয় করে রুম ছেড়ে বেরিয়ে ভাইকে খুঁজলো। সূচনা জানালো সে নেই, বাজারে গেছে। ঠুস করে সাহস ফুরাতে শুরু করলো তার। কিন্তু না, এবার সাহস ফুরানোর আগেই সবাইকে সবটা বলতে হবে। ভাই নেই তো কি হয়েছে, মা আছে, ভাবি আছে। প্রচণ্ড দ্বিধায় পড়ে রান্নাঘরে ঢুকলো সে। খাবারের গন্ধে পেটের ভিতরে ক্ষুধা ভাব সৃষ্টি হলো। হামিদা মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? ভাত দিচ্ছি, খেয়ে নয়নকে ফোন দে। পার্লার তো যাবি না, ও এসেই সাজিয়ে দিবে নে। আম্মু তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। এক নিঃশ্বাসে বলে ফেলল হৈমি। হামিদা সূক্ষ্ম নজরে মেয়ের মুখের দিকে তাকিয়ে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। দৃঢ়ভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মেয়ের সূক্ষ্ম দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর শুনে গলা শুকিয়ে গেল। বার কয়েক ঢোক গিলে কথার খেই হারিয়ে ফেলল। বলল, খিদে পেয়েছে। হামিদা আচমকা হেসে ফেলল, বলল, আমি তো তাই বললাম, তুই পারিসও, আর বড় হলি না। আল্লাহ কবে যে একটু জ্ঞান বুদ্ধি দেবে। আজকের পর একটাই চাওয়া, আমাদের সাথে থেকে থেকে তোরও যেন ওর মতো জ্ঞান বুদ্ধি বাড়ে। হৈমিকে বউর সাজে সাজিয়ে সূচনা নিজের ঘরে এলো। দেখলো উন্মুক্ত বক্ষে গলায় তোয়ালে ঝুলিয়ে বেলকনি থেকে ঘরে প্রবেশ করছে মাহের। সূচনাকে দেখে জিজ্ঞেস করলো, হৈমিকে রেডি করিয়েছেন? মৃদু হেসে সূচনা এগিয়ে এলো বিছানায় বসে লম্বা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুবই সিম্পল সাজ, কিন্তু দেখতে ভীষণ গর্জাস লাগছে। ননদ আমার, মাশাল্লাহ। থমথমে মুখে সূচনার পাশে বসলো মাহের, বলল, খুব আদরেরও আমার। এত অল্প বয়সী আদরটাকে বিয়ে দিতে হবে ভাবতে পারিনি। মায়ের কণ্ঠ ভারী হতে লাগলো খুব। সহসা সূচনা তার হাত চেপে ধরলো, ভরসার সাথে বলল, চিন্তা করবেন না, হৈমি খুব ভালো হবে দেখবেন। চোখ দুটো ভার হয়ে এলো মাহের। মাথা নিচু করে বলল, মনটা অনেক সহজ সরল সূচনা, চিন্তা এজন্যই বেশি হচ্ছে। সন্তর্পণে মাহের কাঁধে মাথা রাখলো সূচনা, বলল, যারা ভালো তাদের সঙ্গে সব সময় ভালোটাই হয় মাহের, আপনি চিন্তা করবেন না। ঘাড় ফিরিয়ে তাকালো মাহের। ঈষৎ হেসে বলল, মুখটা ক্লান্ত লাগছে আপনার, অনেক বেশি খাটুনি হলো তাই না? মাথা তুলে অকপটের জবাব সূচনার। কই না তো, ঠিক আছি। বাড়িতে একটা আয়োজন হচ্ছে, একটু খাটনি, কোনো ব্যাপার না। আচ্ছা, গোসল সেরে নিন, বেশি সময়ও নেই আর। আপনি যাবেন তো, আমি পরে যাই। গলায় ঝুলিয়ে রাখা তোয়ালের দিকে তাকিয়ে বলল সূচনা। মায়ের থম মেরে বসে থেকে আচমকাই প্রস্তাব রাখলো, চলুন একসঙ্গে খাই। লজ্জায় কোকড়ে গিয়ে তরক করে উঠে দাঁড়ালো সূচনা। আমতা আমতা করে বলল, আপনি যান, আমার আরও কিছু কাজ আছে, সেরে আসি। রুম ছাড়তে তরিতে বেগে দুপা বাড়ালো সে। চট করে উঠে খপ করে সূচনার হাত টেনে ধরলো মাহির, বলল,
একটু ধৈর্যশীল পার্টনার পেয়েছেন বলে বেশ আয়েশ করে পালাই পালাই করতে পারছেন। একটাবার ধরা দিয়ে দেখুন এই পালাই পালায় রিভেঞ্জ কিভাবে দিই। এক ঝটকায় হাত ছাড়িয়ে পালিয়ে গেল সূচনা, চাপা স্বরে বলে গেল, এই জন্যই ধরা দিচ্ছি না। বিস্মিত হয়ে দরজার পানে তাকিয়ে রইল মাহের। ক্ষণকাল অতিবাহিত হওয়ার পর মাথা চুলকে ঠোঁট কামড়ে আনমনি হেসে ফেলল, বিড়বিড় করে বলল, তো ম্যাডাম এই ব্যাপার, আচ্ছা বিষয়টা হৃদয়ে গোপন রেখে দিলাম। হঠাৎ করে বাড়িতে রুদ্রর আগমন। আতঙ্কিত হয়ে পড়ল হামিদা মাহের দুজনেই। রুদ্র খুবই সাবলীল ভঙ্গিতে এসে বসার ঘরে বসলো, মায়েরকে জিজ্ঞেস করল। সূচনা কোথায়? মায়ের এগিয়ে এসে জানালো সূচনা গোসলে গেছে। রুদ্র এরপর প্রশ্ন করল, আমার বউ কোথায়? ফোন বন্ধ কেন ওর? নিমেষেই পুরো বাড়িতে বজ্রপাত ঘটল। রুদ্র খুবই স্বাভাবিক, শান্ত হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। অশান্ত হলো মাহের। মায়ের হতভম্ব মুখের দিকে তাকিয়ে এসে বলল, রুদ্র সিন ক্রিয়েট করবেন না। সহসা উঠে দাঁড়ালো রুদ্র, হাঁক ছেড়ে ডাকলো, হৈমি, হৈমি। ভেতরের ঘরে বসে থাকা হৈমির এই হাঁক ডাক শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। তড়াক করে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো সে। নয়নকে বলল, নয়ন, আমার মাথা ঘোরাচ্ছে, প্লিজ তুই আমাকে ধর। মায়ের আজ প্রচণ্ড রেগে গেল। যে কোনো সময় তাদের মেহমানরা এসে পড়বে। যে করে হোক তার পূর্বে রুদ্রকে বিদায় করতে হবে, নয়তো সবটা মেনে নিয়ে আত্ম হিসাবে পাশে থাকতে হবে। সব ভেবেচিন্তে মায়ের উচ্চস্বরে সূচনাকে ডাকলো। এই প্রথম মায়ের কেমন ডাকে বিচলিত হয়ে ছুটে এলো সূচনা। এসেই রুদ্রকে দেখে চিত্ত চমকে উঠল। মায়ের প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলল, প্লিজ আপনার ভাইকে বোঝান। রুদ্রর জল শক্ত হয়ে গেল। শক্ত চোখে মাহিরের দিকে তাকিয়ে বলল, বউ নিতে এসেছি, কারো বোঝাবুঝি শুনতে আসিনি। ভাইয়া এসব কি বলছো? সূচনার বিস্মিত মুখের দিকে তাকিয়ে রুদ্র বলল, গতকাল আমাদের বিয়ে হয়েছে সূচনা। যেখানে আমি মরে গেলেও কেউ ওর দ্বিতীয় বিয়ে দিতে পারবে না, সেখানে বেঁচে থাকা অবস্থায় তোরা দ্বিতীয় বিয়ে দিচ্ছিস। মাহের নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে শান্ত গলায় রুদ্রকে বোঝাতে লাগলো। কিন্তু রুদ্র নিজের কথাই অটল। রুদ্রের ভাবগতিক বুঝে সূচনা মাহেরকে বলল, দেখুন ভাইয়া যেমনই হোক সে মিথ্যে বলার মানুষ না। আপনি প্লিজ হৈমির কথাটা একবার শুনুন। কাল থেকে হৈমিকে খেয়াল করছি, আমার মন বলছে ভাইয়ার কথাটা সত্যি। সূচনার কথা শুনে হামিদা ছুটে গেল মেয়ের ঘরে। এক প্রকার হামলে পড়ল মেয়ের উপর। চিৎকার চেঁচামেচি করে একের পর এক জিজ্ঞেস করতে লাগলো। ভয়ে ঘাবড়ে গিয়ে হৈমি গতকালের বিয়েটা অস্বীকার করে দিল। দরজার বাইরে হৈমির কথা শুনে স্বস্তি পেল মাহের। ফিরে গিয়ে রুদ্রকে কঠিন স্বরে হৈমির অস্বীকারের কথা জানালো, বলল, এবার প্লিজ আর ঝামেলা করবেন না, আমাদের আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করবেন না। নিজের বোনের কথা ভাবুন। আপনার বাড়াবাড়ি যদি না থামে তাহলে আমাকে আমার ভদ্রতা ভুলে যেতে হবে। আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব। মনে রাখবেন আমার সঙ্গে আজ সূচনাও জড়িয়ে। স্ত্রী হিসেবে সে নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবে না। মেজাজ বিগড়ে গেল রুদ্রর। দাঁতে দাঁত চেপে মায়েরকে কিছু বলতে উদ্যত হয়েও সূচনার চোখের পানি দেখে দমে গেল। কাউকে তোয়াক্কা না করে বড় বড় পা ফেলে ছুটে গেল হৈমির রুমে। রুদ্রকে ঝড়ের গতিতে রুমে প্রবেশ করতে দেখি হৈমির শ্বাস বন্ধ হয়ে এলো। রুদ্র সরাসরি ওর সামনে গিয়ে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধে জল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, তোদের সঙ্গে বোঝাপড়া আমি পরে করব। বিয়ে যখন করেছি, বউ যখন হয়েছ, প্রাইভেটলি অবশ্যই বোঝাপড়া হবে। এই অজ্ঞতার চরম মূল্য দিতে হবে তোমায়। সো বি প্রিপেয়ার্ড সুইট হার্ট। এবার তোমার মিথ্যাবাদিতার প্রমাণ দেই কেমন। দরজার বাইরে এসে উপস্থিত মাহের। সূচনা হামিদাকে দেখে ফোন করলো ঝিনুককে। মিনিট দেড়েক পরে ফাইল ভর্তি কাগজপত্র নিয়ে ঝিনুক এলো। রুদ্র এবার বেশ উঁচু গলায় বলল, ঝিনুক, রেজিস্ট্রি পেপারগুলো দেখাও। ঝিনুক একে একে দেখালো মাহেরকে। সবটা দেখে দাঁড়িয়ে থাকা মাহের শরীর ছেড়ে বসে পড়ল। হামিদের মুখে আঁচল চেপে উচ্চ স্বরেই কেঁদে দিল। রুদ্র চুপ থাকলো না। কাগজপত্র দেখানো শেষে গতকালকের বিয়ের সম্পূর্ণ ভিডিও দেখালো মাহের সূচনাকে। পুরো বাড়ি স্তব্ধ। এই স্তব্ধতাকে কাটিয়ে মায়ের পকেট থেকে ফোন বের করলো। আমানের বাবার নাম্বারে কল করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে সর্বসম্মুখে হামিদা হৈমির গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। ঢুকরে উঠল হৈমি। হামিদা ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। যা, তোর স্বামী এসেছে, তোকে নিতে চলে যা।
আচম্বিত হামিদার পা দুটো জড়িয়ে ধরল হৈমি, হেসকি তুলে কেঁদে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও আম্মু। আমি যাব না, বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যাব না। পা ঝাড়া দিয়ে হামিদা বলল, কি তোর মা? আমার তো কোনো মেয়েই নেই। আমার মেয়ে তো মরে গেছে। যাকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সে আজ থেকে আমার কাছে মৃত। কথাগুলো বলেই হামিদা সূচনাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যদি আমার ছেলের সংসার করতে ইচ্ছে থাকে, তোমার ভাইকে বলো তার বউকে নিয়ে এক্ষুনি ভিজিয়ে যেতে। করুণ চোখে সূচনা রুদ্রর দিকে তাকালো। রুদ্র সূচনাকে বলল, ওকে নিয়ে আয়, আর তুইও আমার সঙ্গে যাবি। ভাইয়া প্লিজ, তুমি পাগলামি করো না। মা রেগে আছে। মাহের, আসো, তুমি শান্ত হও। মায়ের এসে তার মায়ের বক্তব্য শুনে সূচনাকে বলল, আপনি হৈমিকে নিয়ে আসুন। সূচনা অবাক হলো। সে অন্তত মাহের থেকে এ আচরণ আশা করেনি। তার অবাক দৃষ্টি দেখে মাহের বলল, ভুল করেছে, শাস্তি পেতেই হবে। কারণ মাকে বোঝানোর সাধ্য আজ আমার নেই। কেন নেই এই উত্তর সেদিন পাবেন যেদিন আপনি মা হবেন। আমার মাকে ভুল বোঝার আগে মনে রাখবেন, বাবার মৃত্যুর পর তার বেঁচে থাকার অবলম্বনে ছিলাম আমি আর বোন। মাহের কথা হৈমিকে নিয়ে এলো সূচনা। মায়ের হৈমির মাথায় হাত রেখে বলল, বোন রে, ভালো থাকিস। আর কিছু বলতে পারলো না মাহের। ঠোঁট কামড়ে কান্না আটকে ঘরে চলে গেল। হৈমি বিধ্বস্ত মুখে সূচনাকে বলল, আমি যাব না। সূচনা বলল, সব ঠিক হয়ে যাবে হৈমি, তুমি ভাইয়ার সঙ্গে যাও। হঠাৎ করে রুদ্র হৈমির হাত চেপে ধরলো। সূচনাকে বলল, তুই মাহেরকে সামলা, আমি একে দেখে নেব। বলে হিড়হিড় করে টানতে টানতে বেরিয়ে গেল রুদ্র। নয়ন হতবুদ্ধি শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে ভীষণ অপরাধী অনুভব করলো সে। আর 1 মিনিটও এখানে নয়, এক্ষুনি চলে যেতে হবে। সূচনা যখন ঘরে এলো, দেখলো মায়ের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে। স্বামীর এমন অবস্থা দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তার। ধীর পায়ে এগিয়ে এসে নিঃশব্দে পাশে বসলো। কাঁধে হাত রেখে ক্ষীণ স্বরে বলল, মাহের, আপনি শান্ত হন, শান্ত হন। আমি জানি ভাইয়া উদ্ধত স্বভাবের, কিন্তু অমানুষ নয়। তার মধ্যেও ভালোবাসা আছে, মায়া আছে। হৈমি কোনো ক্ষতিকারক মেডিসিন সেবন করেনি যে এভাবে ভেঙে পড়বেন। প্লিজ মাহের, প্লিজ। আকস্মাৎ সূচনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল মাহের। সূচনাও চমকে উঠে শক্ত করে জড়িয়ে ধরলো। বারবার করে বলতে লাগলো, প্লিজ শান্ত হন, প্লিজ। হৈমিকে গাড়িতে বসে হঠাৎ আবারও টেনে উঠালো রুদ্র। ভয় ভয় চোখে হৈমি তাকালো রুদ্রের কঠিন মুখের দিকে। রুদ্র তার রক্তিম দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে হৈমির ডান গালটা নিরীক্ষণ করলো। স্পষ্টই দেখতে পেল লালচে দাগগুলো, যা তার ক্রোধের মাত্রা দ্বিগুণ করে দিল। হৈমির বাহু চেপে রাখা হাতটা আরো শক্ত হলো। ব্যথায় অসহনীয় হয়ে উঠল হৈমি। রুদ্র ক্রোধী স্বরে বলল, কাল যদি ভুলটা না করতাম, আজ এটা দেখতে হতো না। বলেই এক প্রকার ছুঁড়ে ফেলল হৈমিকে। মেয়েটা ভয়ের তাড়নায় জড়সড় হয়ে বসে রইল। ডোর লক করার পূর্বে রুদ্র আবারও বলল, আশা করি এই থাপ্পড়টা জন্মের মতো এ বাড়ির স্বাদ মিটিয়ে দিয়েছে। রুদ্র কখনোই মায়ের ভালোবাসা পায়নি। মাদের নিয়ে মসৃণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। তাই তো হামিদার দেওয়া থাপ্পড়টাকে সে অপমান, আঘাত হিসাবেই ধরে নিল। অথচ হৈমি জানে কতটা তীব্র কষ্ট থেকে তার মা তার গায়ে হাত তুলেছে। গাড়ি বাড়ির পথে স্টার্ট করলেও বাড়ি যাওয়া হলো না। কারণ মাঝপথে দাদিন কল করে রুদ্রকে জানায়, যে বাড়িতে তাদের মেয়ে দিয়েছে সে বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে সে বাড়ির মেয়েকে বিয়ে করা তার উচিত হয়নি। যে পর্যন্ত সূচনার শাশুড়ি হাসি মুখে এই বিয়ে মেনে না নেবেন, রুদ্রকে মেয়ের জামাই হিসেবে গ্রহণ না করবেন, সে পর্যন্ত যেন শেখ বাড়ি না ফেরে। যদি ফেরে তৎক্ষণাৎ গৃহত্যাগী হবেন তিনি। তাই যেন ভালোই ভালো মাহের আর হামিদের কাছে ক্ষমা চেয়ে মাথা নত করে তাদের সন্তুষ্টি নিয়েই তাদের মেয়েকে শেখ বাড়িতে নিয়ে আসে। দাদিনের এসব কথায় ঘাড়তেরা রুদ্র কান দিল না। ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ সে ভুল কিছু করেনি। যদি ভুল কেউ করে থাকে, করেছে মাহের আর তার মা। গোপনে হৈমির বিয়ে ঠিক করে চরম অন্যায় করেছে তারা, যার শাস্তি সে তাদের দিয়ে দিয়েছে। টাঙ্গাইল বাস স্ট্যান্ডে পনির আর ঝিনুক দাঁড়িয়েছিল। রুদ্রর গাড়ি এসে তাদের সামনে থামলো। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো সে। ঝিনুক গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পনির তার বাম পাশে বসলো। রুদ্র পেছনের ডোর খুলে বধূ সাজে কাচুমাচু হয়ে বসা হৈমির দিকে তাকালো। ধীরে সুস্থে গিয়ে বসলো তার পাশে। লাল সাদা সংমিশ্রণের বেনারসি পরিহিত হৈমিকে দেখে
মেজাজ কিছুটা শান্ত হলো। বধূরূপের করুণ মুখশ্রীতে আরও একবার তাকে চোখ ফিরিয়ে নিল, ভরাট গলায় বলল, কি দুর্ভাগ্য আমার, একটা মিথ্যাবাদীর সঙ্গে সারা জীবন কাটাতে হবে। কথাটা বলেই হঠাৎ চমকে উঠল সে। নিমিষে মেজাজ ক্ষিপ্ত হলো। রক্তিম চোখ দুটো গরম করে দাঁতে দাঁত চেপে বলল, বললে মা ভাইকে বোঝাবে, কিন্তু বোঝাওনি। একজনকে বিয়ে করে একজনের বউ হয়ে আরেকজনের বউ সেজেছ। কার জন্য সেজেছ? আমাদের বিয়ে কাল হয়েছে, রাইট? তাহলে আজ কেন? হোয়াই? হুম নেভার। এটা মেনে নেওয়া যায় না। কথাগুলো বলতে বলতে হৈমির বাহু চেপে কাছে টেনে আনলো। এক এক করে ওর পরিহিত সকল গয়নাগুলো খুলতে শুরু করলো। গয়না খোলা শেষে পুরুষালী শক্ত হাতের বৃদ্ধ আঙুল দিয়ে ছোটা লাগানো লিপস্টিক মুছতে লাগলো। হৈমিকে কিছু বলার সুযোগও দিল না, নিজের মতো সাজ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর পকেট থেকে টিস্যু বের করে হাতে লাগা লিপস্টিক মুছে চোখের কাজল মুছতে উদ্যত হলো। হৈমির নড়ে চড়ে রেগে মেগে অস্বাভাবিকভাবে শ্বাস নিল। রুদ্র বিরক্ত হয়ে বলল, এ পর্যন্ত ঠিক আছে, শাড়িটা বাসায় গিয়ে খুলবো। সময় বিকেল 4:35। সূর্যের আলো ধীরে ধীরে মলিন হয়ে আসছে। হিমশীতল বাতাসে শরীর কেঁপে উঠছে। সিটে মাথা রেখে জড় বস্তুর মতো পড়েছিল হৈমি। কখন যে চোখ লেগেছে টেরও পায়নি। রুদ্রকে তার বাবা ফোন করেছিল। বাবার সাথে কথা বলার পর ফোন এসেছে রাদিফের সঙ্গে দীর্ঘক্ষণ কথা চলছিল। কথার ফাঁকে হৈমির দিকে নজর পড়তেই আঁতকে ওঠে সে। হরবরে হাত বাড়িয়ে ধরে ফেলে হৈমিকে। ঘুমের ঘরে গা ছেড়ে দিয়েছিল মেয়েটা। আর একটু হলেই মাথাটা গিয়ে জানালার কাছে লাগতো। ভাগ্যিস সে দেখেছিল। সদ্বিদ শক্তি ফিরে পেয়ে দুর্বল চোখে তাকালো হৈমি। রুদ্র রাখছি বলে রাদিফের সঙ্গে কথার সমাপ্তি ঘটালো। রাশভারী কণ্ঠে হৈমিকে বলল, ঘুমাচ্ছ কেন? কিঞ্চিত নড়ল হৈমি, কিন্তু উত্তর দিল না। রুদ্র ধরে রাখা বাহু ছেড়ে দিলে সে পূর্বের না সিটে গায়ে এলিয়ে দিল। রুদ্র মুখ ফিরিয়ে গম্ভীর হয়ে বসে রইল। হৈমির চোখ মুখের অবস্থা দেখে অস্বস্তি হচ্ছে তার। হৈমি আবারও ঘুমে ঢুলু। মাথা সিট থেকে বারবার পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অবস্থা বুঝে চিন্তা হলো রুদ্রর। ফিরে তাকিয়ে কাছে টেনে আনলো ছোট্ট নরম দুর্বল শরীরটাকে। বুকের কাছটায় মাথা রেখে ভরাট স্বরে বলল, এভাবে থাকো। হৈমি কোনো প্রতিক্রিয়াই দেখালো না, চুপচাপ পড়ে রইল। শীত লাগছে তার শরীরে, মৃদু কাঁপছে। রুদ্রর বক্ষস্থলের উষ্ণতায় আরাম পেল বেশ। সে আরামে একসময় বিভোর ঘুমে তলিয়েও গেল। চারিদিকে যখন মাগরিবের আজান ধ্বনি শোনা গেল, তখন রুদ্রর ফোনে কয়েকটি মেসেজ এলো। মেসেজগুলো ছিল সূচনার। সে লিখেছে, ভাইয়া, তুমি হৈমিকে নিয়ে ঢাকা যাচ্ছ? যেখানেই যাও মাথা ঠান্ডা রেখো, মেজাজ শান্ত করো, হৈমিকে বুঝিয়ে কাছে রেখো। ও অনেক সহজ সরল, শান্তভাবে বুঝিয়ে বললে সব শুনবে, রেগে বললে ভয় পাবে। মাহের খুব চিন্তা করছে, মায়েরও প্রেশার বেড়ে গেছে। প্লিজ তুমি হৈমির খেয়াল রেখো। এমনিতেই বয়স কম, তার ওপর অতিরিক্ত বোকা। এমন একটা মেয়েকে যখন তুমি নিজের সঙ্গে জড়িয়েছ, তখন তোমাকেও ধৈর্যশীল হতে হবে, বুঝিয়ে সুঝিয়ে গুছিয়ে নিতে হবে। ইম্যাচিওর মেয়ে বিয়ে করে প্লিজ তুমি ম্যাচিউরিটি আশা করো না। পারলে ম্যাচিওর করে নাও। একটা ছোট বাচ্চাকে যেমন কোলে পিঠে করে মানুষ করতে হয়, ধরে নাও হৈমিকেও তোমায় ওইভাবে বোঝদার মানুষ করে নিতে হবে। আমাদের কালো অতীতের প্রভাব যেন ওর ওপর না পড়ে ভাইয়া, মাথায় রেখো। ও আমার স্বামীর আদরের বোন, ওর কিছু হলে তার প্রভাব আমার ওপরেও পড়বে। যতই আজ মা রেগে থাকুক, কাল অবশ্যই মেয়ের দিকে ফিরে তাকাবেন। ভালো থেকো ভাইয়া, রাগটা কমিও। মেয়েটা সকালে ঠিকভাবে খায়নি, ও আবার বেশিক্ষণ না খেয়ে থাক পারে না। খেয়াল রেখো ওর, নিজের খেয়ালও রেখো। আমি সময় করে ফোন দিব। আল্লাহ হাফিজ। রুদ্রর ডাকে ঘুম ভাঙল হৈমির। চোখ মেলে রুদ্রের মুখটা দেখে চমকে উঠল। হতভম্ব হয়ে তাকিয়ে চোখ কসলালো, মাথা চেপে ধরে চারিদিকে সচেতন দৃষ্টি বোলালো। মনে পড়ে গেল তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। সেই সাথে খেয়াল করলো সে রুদ্রর কোলে শুয়ে আছে। শুনতে পেল গুরুগম্ভীর মানুষটার শান্ত কণ্ঠস্বর, আমাদের পৌঁছাতে আরও সময় লাগবে, খাবার আনিয়েছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ধীরে ধীরে উঠে বসলো হৈমি। অমনি গায়ে জড়ানো শাড়ির অর্ধেক পড়ে গেল নিচে।
বিস্মিত হয়ে দোয়াতে শাড়ি চেপে ধরলো। রৌদ্রর দিকে কাচুমাচু হয়ে একবার তাকিয়ে নিজের সিটে গিয়ে বসলো। রৌদ্র খেয়াল করলো হৈমির শাড়ির কুচি পুরোটাই খুলে গেছে। ঠিকঠাক হওয়ার জন্য চোখ ফিরিয়ে নিল সে। বিড়বিড় করে বলল, ঘুমের ঘরে এত যুদ্ধ করার পরও আঁচলটুকু ঠিক আছে, এটাই মাথা সমান, এতেই আমি ধন্য। শাড়ির বেহাল দশা দেখে হৈমি ত্বরান্বিত হয়ে খুলে যাওয়া কুচি কোনো রকমে কোমরে গুজে দিল। রৌদ্র অন্য পাশে তাকিয়ে জিজ্ঞেস করলো। সব ওকে? হৈমি মৃদু স্বরে জবাব দিল। হুম। গাড়ির ডোর খুলে ঝিনুককে আসতে বলল রুদ্র। ঝিনুক 1 লিটারের পানির বোতল এগিয়ে দিল। রুদ্র সেটা নিয়ে হৈমিকে দিল আর বলল, ডোর খোলার প্রয়োজন নেই, জানালা দিয়ে মাথা বের করে মুখে পানি দাও। মাথা নাড়িয়ে সম্মত হলো হৈমি। রুদ্র তার হাতে বোতল দিয়ে গাড়ি থেকে নেমে ডোর আটকাতে উদ্যত হলো। শঙ্কিত হয়ে হৈমি বলল, কোথায় যাচ্ছেন? চোখ বন্ধ করে আবারও মেলে তাকালো রুদ্র। দৃঢ় স্বরে বলল, এখানেই আছি। দরজা খোলা থাকুক। ভ্রু বাঁকিয়ে তাকালো রুদ্র। এত ভয়? সিগারেট খাওয়ার জন্য কিছুটা দূরে যেতে চেয়েছিল, কিন্তু যাওয়া হলো না। খোলা দরজার সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে সিগারেট ফুঁকতে হলো। হৈমি ও রুদ্রকে চোখে চোখ রেখে হাত মুখ ধুয়ে বলল, শেষ। রুদ্র ঝিনুককে ইশারায় টিস্যু বক্স দিতে বলল। ঝিনুক টিস্যু বক্স এগিয়ে দিলে হৈমি তা নিয়ে হাত মুখ মুছে চুপ করে বসে রইল। দুটো সিগারেট শেষ করে পনিরের হাত থেকে খাবারগুলো নিল সে আর বলল, আশেপাশে ঘুরে আয়, ফোন করলেই চলে আসবি। ওরা চলে যেতে সে খাবারের প্যাকেট নিয়ে গাড়িতে বসলো। ডোর লক করে হৈমির দিকে খাবারের প্যাকেট দিয়ে বলল, খেয়ে নাও। অতিরিক্ত খিদে পাওয়াতে গা গোলাচ্ছিল হৈমির, তাই খাবার পেয়ে আর টু শব্দটিও করলো না। ভদ্র মেয়ের মতোই খাবার নিয়ে খেতে শুরু করলো। অর্ধেক খাওয়ার পরে রুদ্রর দিকে তাকালো, নরম সুরে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? রুদ্র আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না। আমি এতগুলো কিভাবে খাবো? আপনি এই প্যাকেট নিয়ে নিন। তুমি খাও। খাবারের সাথে রাগ করতে নেই জানেন। টিশার জামাই খেতে না চাইলে টিশা জোর করে গল্প শুনিয়ে ছড়া কেটে খাইয়ে দেয়। দীর্ঘ একটা সময় পর হৈমির মুখে কথা ফুটেছে। ফলশ্রুতিতে রুদ্রর বিরক্ত লাগলো না, বেশ ভালোই লাগলো। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল। ঈষৎ হাসলো হৈমি। খাওয়া শেষ করে জিজ্ঞেস করলো, ভাবি ফোন করেছিল? খেতে খেতে রুদ্র জবাব দিল। না। মনটা আবার বিষণ্ণ হয়ে গেল হৈমির। বলল, আমি কবে আসবো? জানি না। আর কোনো প্রশ্নই করলো না সে। চুপসে গেল পূর্বের মতোই। ঢাকা পৌঁছাতে রাত 10:30 বাজলো। হৈমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্র বুঝলো লম্বা জার্নি করার অভ্যাস নেই ওর। পুরো পথ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। এবার ঘুম ভাঙাতে হবে, তাই ডাকলো 1 বার 2 বার 3 বার, কিন্তু কোনো কাজ হলো না। ঝিনুককে ডেকে চাবি বের করে দিল আর বলল, গেট খুলে 4 তলায় চলে আয়, লক খুলে রাখ। ঝিনুক চলে গেল। পনির ড্রাইভিং সিটে বসে গুনগুন করে গান গাইছে। রুদ্র সন্তর্পণে হৈমিকে পাজা কোলে করে নিয়ে গেটের ভিতরে প্রবেশ করলো। মুখোমুখি হলো দোতলার ভাড়াটিয়া আঙ্কেলের সঙ্গে। লোকটার মুখে ভয়ের ছাপ। রুদ্র বুঝতে পেরে এগোতে এগোতে বলল, আঙ্কেল, বউ নিয়ে এলাম। লং জার্নিতে শরীর খারাপ করেছে, তাই ঘুমে ডিস্টার্ব করলাম না। এবার লোকটার চোখ মুখের আকৃতি পরিবর্তন হলো। বিস্ময় নিয়ে বলল। বাঁকা হেসে রুদ্র বলল, আস্তে ধীরে শুনে যাবেন। হাসি। রুদ্র যখন ঢাকায় আসে একেকই সময় কাটাতে উত্তরার এই বাসাতেই থাকে। 13% জায়গা জুড়ে নির্মিত 5 তলা বিশিষ্ট বিল্ডিং। 4 তলা ব্যতীত বাকি সবগুলোই ভাড়া দেয়া। নিজের ফ্ল্যাটটি আগে থেকেই বেশ সাজানো গোছানো, তবে সংসার করার মতো সাজানো গোছানো নয়। এবার একটা ছোট্ট সংসার তৈরি করতে হবে। হৈমিকে নিজের বেডরুমে শুইয়ে দিয়ে ঝিনুকার পনিরকে দায়িত্ব দিল আগামীকালকের ভেতরেই একটা সংসার যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করতে। ওরা ব্যবস্থা করে ফেলবে নিশ্চয়তা দিয়ে জড়তার সঙ্গে জিজ্ঞেস করলো, বস, ফুলের দোকান খোলা আছে। আপনি বললে ঘন্টাখানিক সময়ের ব্যবধানের মধ্যে বাসরঘর সাজিয়ে ফেলবো। হকচকিয়ে গেল রুদ্র। চাপা স্বরে ধমক দিল ওদের। বলল, বিয়ে করে আধমরা বানিয়ে ফেলেছি, বাসর ঘরে পুরোপুরি মেরে ফেলবো নাকি? যা, ফোন রাখ। ফোন কেটে চাপা হাসল রুদ্র। বিড়বিড় করে বলল, বিয়ে করেছি মনের খোরাক মেটাতে, ব্যাস। শীতের রাত, তবু লম্বা সময় নিয়ে গোসল করলো রুদ্র। বাথরুম থেকে বেরিয়ে বিছানায় ঘুমন্ত হৈমিকে দেখে মনে পড়ল ওরও গোসল করা উচিত।
লম্বা জার্নি ধুলোবালিতে অবস্থা শোচনীয়। গলার তোয়ালে ঝুলিয়ে হৈমিকে ডাকতে গেল সে। ডাকতে ডাকতে বিরক্ত হয়ে বেশ কড়া গলায় ডাক শুরু করলো। একটা মানুষের ঘুম এত গভীর কি করে হয়? গলা ফাটিয়ে চিৎকার করে মেয়েটার ঘুম ভাঙাতে হিমশিম খেতে হচ্ছে। শেষে বিরক্ত হয়ে ধৈর্য ধরতে না পেরে শুয়ে থাকা ঘুমন্ত হৈমিকে এক টানে বসিয়ে দিল। মুখ দিয়ে অল্প শব্দ করে ঢুরো ঢুরো চোখে তাকালো হৈমি। রুদ্র এক হাতে ওর কাঁধ ধরে বসালো, বলল, আমরা পৌঁছেছি অনেকক্ষণ, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কারণ স্পষ্ট শব্দগুলো ঢুকতে ঘুম ছেড়ে গেল। চোখ বড় বড় করে প্রথমে সদ্য গোসল করে আসা রুদ্রকে দেখে স্থির হলো দৃষ্টিজোড়া। দীর্ঘ আকৃতির সুঠাম দেহখানা দেখে এক ঢোক গিলল। উন্মুক্ত বক্ষে দৃষ্টি পড়লে নিমিষে লজ্জা দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে রুদ্রকে নির্লজ্জ বলে গালি দিল। এরপর পূর্ণ দৃষ্টিতে পুরো রুমটা নিরীক্ষণ করলো। ধবধবে সাদা দেয়াল, সাদা টাইলস, বিশাল বিছানা, ডান পাশে কাগজ, বাম পাশে কাবাট, ছোট্ট একটি টেবিল, বেলকনির দরজা, দুটো জানালা, সব মিলিয়ে চোখ ধাঁধিয়ে গেল। সাদা সাদাতে আলোকছটাটা চোখে বিঁধল খুব। রুদ্র তার চাহনি খেয়াল করে বলল, এইসব দেখার অনেক সময় পাবে, যাও গিয়ে শাওয়ার নাও এবার। পায়ের কাছে কম্বলটা টেনে গায়ে জড়িয়ে সে বলল, ওমা কি বলছেন? এই শীতে রাত করে শাওয়ার নেব কেন? বাইরের ধুলাবালি মাখিয়ে বিছানা নষ্ট করেছো, বেডশিট পাল্টাতে হবে। পরিষ্কার বেডশিটে ময়লা শরীরে থাকতে দেব না। সর্বনাশ, এই লোক বলে কি? তাহলে সে কোথায় থাকবে? বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে। রুদ্র আবার বলল, সময় নষ্ট না করে গরম পানি আছে, গোসল করে নাও। হৈমি ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ বলল, কিন্তু আমি কি পরবো? আমার জামা কাপড়। সহসা চৈতন্য ফিরল রুদ্রর। সত্যিই তো, এত কিছুর মাঝে এদিকটা তো খেয়ালই করা হয়নি। চিন্তান্বিত হয়ে উঠে দাঁড়ালো সে। বিব্রত মুখে কয়েকবার তাকালো ঘড়ির দিকে। রাত অনেক হয়েছে, এ সময় শপিং মলগুলো খোলা নয়। তার চিন্তান্বিত গম্ভীর মুখ দেখে হৈমি বলল, আজ থাক, কালকে না হয় জামা কাপড়ের ব্যবস্থা করে লম্বা গোসল দিব। ব্রুকুসকে তাকালো রুদ্র। হৈমি ঠোঁটে ভর করলো দুষ্টু হাসি। রুদ্র সে হাসি দেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, অপরিচ্ছন্ন মানুষ আমি পছন্দ করি না। বলতে বলতে কাবার্ডের সামনে গিয়ে কপাট খুলে টি শার্ট ঘাঁটতে লাগলো। বেশ সময় নিয়ে খুঁজে খুঁজে হলুদ রঙের একটি লম্বা হাতার টি শার্ট, সাদা রঙের ট্রাউজার বের করলো। টের পেল ওই 1.5 ফিট শরীরে এসব ফিটিং হবে না, তবু রাত আর সকালটুকু এগুলো দিয়ে পার করতে হবে। হৈমিকে এগুলো দেওয়ার পর সে কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আর কত নিষ্ঠুর হবেন? এই রাতে এভাবে আমাকে শাস্তি দিচ্ছেন। শাস্তি? সেটা তো শুরুই হয়নি। ততমাত খেয়ে বিছানা ছেড়ে নেমে টি শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেল হৈমি। রুদ্র বাঁকা এসে বেডশিট পাল্টালো। গোসল শেষ করে ঢোলা পোশাকগুলো পরে ভেজা চলে কাঁপতে কাঁপতে বের হলো হৈমি। রুদ্র ফ্যান বের করে দৃষ্টি উঠিয়ে একবার দেখলো ওকে। বেছে বেছে সবচেয়ে ছোট টি শার্ট বের করেছিল সে, যেটা তার কোমরের উপরে থাকে। অথচ হৈমির কোমর ছেড়ে হাঁটুর উপর পর্যন্ত হয়েছে। তা দেখে রুদ্র হাসবে না কাঁদবে বুঝতে পারল না। হৈমির মুখটাও দেখার মতো হয়ে আছে। একদিকে টি শার্টে লম্বা হাতা টেনে হাত বের করতে বেগ পেতে হচ্ছে, অপরদিকে ইয়া লম্বা ট্রাউজার পরে পা বের করতে মুশকিল হচ্ছে। খুব কষ্টে পা টিপে টিপে এগিয়ে আসছিল সে। রুদ্র একটি কাজে ঘরে বাইরে যেতে উদ্যত হয়েছে। এমন সময় হৈমির মৃদু আর্তনাদ না শুনতে পেল। চমকে উঠে ঘরে দাঁড়িয়ে যা দেখলো, এতে তার ছোটোখাটো অ্যাটাক হলো। হৈমির পরিহিত সাদা ট্রাউজার খুলে নিচে পড়ে গেছে। হাঁটু থেকে গোড়ালি অব্দি স্পষ্টই দেখা যাচ্ছে। হাঁটুর একটু উপরে ধপধাপে উরুর একটু অংশ দৃশ্যমান। হতভম্ব আতঙ্কিত হৈমি লজ্জিত হয়ে কি করবে বুঝে উঠতে না পেরে লম্বা টি শার্ট নিচের দিকে টেনে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। কাঁদো কাঁদো মুখে একবার তাকালো রুদ্রের দিকে, আবার তাকালো নিজের করুণ অবস্থার দিকে। এহেন দৃশ্য দেখে আকস্মাৎ রুদ্রর যেন কি হয়ে গেল। সে বাম হাতে বুকে ভাঁজ করে ডান হাতে চোখ জোড়া চেপে ধরে উচ্চস্বরে হেসে উঠল। ক্রমেই তার হাসির মাত্রা এতটাই বেড়ে গেল যে হাসির শব্দেই হৈমির হৃদস্পন্দন বেড়ে গেল। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল রুদ্রর। বুঝবান হবার পর থেকে এইভাবে কোনো দিন হাসেনি সে। এই প্রথম নিজের এমন হাসি পাওয়া দেখে নিজেই আশ্চর্য হয়ে গেল। অনেক সময় পর হাসি থামলো। বেচারি হৈমি তীব্র লজ্জায় ফ্যাস ফ্যাস করে কাঁদতে আরম্ভ করেছে। মনে মনে 1000বার রুদ্র সম্পর্কে মন্তব্য করেছে। লোকটা কত খারাপ, কত নির্দয়। ভোরবেলা মাহেরকে ডেকে তুলল সূচনা। চোখ দুটো খুললেও উঠে বসলো না মাহের। তাই সে নম্র সুরে বলল, আজ আপনার ফার্স্ট ক্লাস আছে না? মাথা নাড়ালো মাহের। ধীরে সুস্থে উঠে বসে চিন্তান্বিত কণ্ঠে বলল,
সূচনা কয়েক মাস পরই হৈমির এইচএসসি। আপনি রুদ্রর সাথে কথা বলে ওর বইপত্রগুলো পাঠানোর ব্যবস্থা করুন। ইস, বড্ড মায়া হলো সূচনার। মানুষটা বোনকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ভুগছে। ঘুম ভাঙতেই বোনকে নিয়ে চিন্তা ভাবনা, সে ভরসা দিল, বলল, আপনি চিন্তা করবেন না, আমি ভাইয়াকে ফোন দিব আজ, সব খবর নিয়ে কথা বলে আপনাকে জানাবো। এবার উঠুন, আমি কফি বানাই গিয়ে। রান্নাঘরে যেতেই দেখলো হামিদা সবজি কাটছে। সূচনা অবাক হয়ে বলল, এ কি মা, আপনি উঠেছেন কেন? আপনার শরীর খারাপ, রেস্ট করুন, আমি সব করে নিব। হামিদা নিজের মতোই সবজি কাটতে লাগলো। সূচনার কণ্ঠ তার কর্ণকুহরে পৌঁছাছে কিনা বোঝা গেল না। সূচনা কয়েক পল সময় চুপচাপ শাশুড়ির দিকে তাকিয়ে রইল। দূরে দূরে বুকে চাপা নিঃশ্বাস ফেলে মাহিরের জন্য কফি বানিয়ে বলল, ওনাকে কফি দিয়ে আসছি আমি। মায়েরকে কফি দিয়ে সূচনা এলো রান্নাঘরে। হামিদা সবজি কেটে ধুয়ে এক বাটি মাছের টুকরা লবণ ছিটালো। সূচনা পাশে দাঁড়িয়ে নরম সুরে বলল, মা আপনাকে চা করে দিই, আপনি খান, রান্নাটা আমি করে ফেলি। বিয়ের পর থেকে বেশিরভাগ সূচনাই রান্না করে। যেহেতু আজ ভার্সিটিতে তার ক্লাস নেই, সেহেতু তারই করার কথা। কিন্তু হামিদা তার সাথে না কথা বলল আর না কোনো কাজে হাত লাগাতে দিল। সূচনা তবুও সরল না, শাশুড়ির পাশে দাঁড়িয়েই এটা ওটা এগিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হামিদা বলল, তোমার উপস্থিতিতে আমি খুশি রই, বুঝতে পারছো না? আর কিছু বলতে হলো না। চোখ দুটো টলমলো হয়ে বুক ভার হয়ে গেল সূচনার। ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ওড়নার কোনো দিয়ে সে অশ্রু মুছে মাথা নিচু করে রুমে গেল সে। মায়ের তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত। সদ্যই গোসল সেরে এসেছে সে। সূচনার এ সময় রান্নাঘরে ভীষণ রকম ব্যস্ত থাকার কথা, তাই তার উপস্থিতি দেখে ভ্রুকুচকে তাকালো মাহের। বলল, ফিরে এলেন যে? সূচনা জোরপূর্বক হাসি টেনে অযথা বিছানা ঠিক করতে করতে বলল, মা রান্না করছে। তোয়ালে রেখে সেন্ডো গেঞ্জি পরলো মাহের। সূচনার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে এগিয়ে এলো, বলল, মায়ের শরীর খারাপ সূচনা, আপনি তাকে রেস্ট করতে বলুন গিয়ে। মাথা নিচু করে জবাব দিল সূচনা। বলেছিলাম। শুনিনি? একে নিয়ে আর পারি না, আপনি যা আর হেল্প করুন। মায়ের কাভার থেকে শার্ট বের করতে উদ্যত হয়ে আবারও পেছনে তাকালো। নত মাথায় ঠায় বসে সূচনা কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? ভেতরের কান্নাগুলো হঠাৎই উগরে দিল সূচনা। দুহাতে মুখ ডেকে ফুফিয়ে কেঁদে দিল সে। মেয়েটা ভীষণ নরম প্রকৃতির, শান্ত শিষ্ট, নরম এবং সুন্দর মনের মানুষ সে। সারা জীবন কাছের সবার থেকে স্পেশাল একটা যত্ন পেয়েছে। যত্নটা বেশি হওয়ার কারণ সে মাহারা মেয়ে। জীবনে কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই সবাই একটু বেশি আদর ভালোবাসা দিয়েছে তাকে। এই শাশুড়ি মা, সে কি শুধু শাশুড়ি নাকি, সেও তো তার মা। বিয়ে করে এবারে আসার পর থেকে মায়েরও কম ভালোবাসা পায়নি। এই মায়ের ভালোবাসা পাওয়ার লোভেই তো সর্বপ্রথমে বিয়েটা রাজি হয়েছিল সে। মাহেরের মতো চমৎকার মানুষটার সঙ্গে তো অনেক করে পরিচয় ঘটেছে। আজ হঠাৎ সেই মায়ের অযত্ন মাখা আচরণ পেয়ে হজম করতে কষ্ট হয় না বুঝি? হচ্ছে তো, ভীষণ কষ্ট। এই কষ্টের কথা কিভাবে বলবে মাহেরকে? আচমকা সূচনার কান্নায় হতভম্ব হয়ে গেল মাহের। পাশে বসে আহত চোখে তাকালো সে, বলল, কি হয়েছে সূচনা, আপনি ঠিক আছেন? দেখি এদিকে ঘুরুন। দোহাতে সূচনার কাঁধ ধরে নিজের দিকে ঘোরালো মাহের। সূচনা সহসা কান্না থামিয়ে দিল, মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি, কিছু হয়নি। দোহাতে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ক্ষণেই চোখ দুটো লাল হয়ে টলমলো। মাহের রুদ্ধশ্বাস ছাড়ল। দোহাতের আঁচলে সূচনার কোমল গাল ধরে চেপে ধরে দীর্ঘস্বরে প্রশ্ন করল, কি হয়েছে, মা কিছু বলেছে? সূচনা সমানে মাথা নাড়িয়ে বলল, না না। সত্যি বলবেন নাকি মাকে গিয়ে জিজ্ঞেস করবো কিছু বলেছে কিনা? আতকে উঠল সূচনা, ঘন ঘন মাথা নেড়ে বলল, প্লিজ না। মায়ের আদরে ঠোঁটে সূচনা ললাট ছুঁয়ে দিল, বলল, তাহলে আপনার এই কান্নার কারণটা শেয়ার করুন। মা মনে হয় আমার উপর একটু রেগে আছে। মৃদু হাসলো মাহের, বলল, তা আছে, কিন্তু বিনা দোষে। সূচনা নিশ্চুপ হয়ে মাথা নত করেই বসে রইল। মায়ের পুনরায় তার গাল দুটো আগলে ধরে বলল, কি বলল? আমার উপস্থিতি সে সহ্য করতে পারছে না। ঠোঁট কামড়ে কান্না আটকালো সূচনা। মায়ের প্রচণ্ড খারাপ লাগলো এবার। কোনো মানে হয়? এই মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? দোহাতের বুড়ো আঙুলের চোয়াল বেয়ে চলা অশ্রু মুছে মাহের বলল, রাগ করে বলেছে, সত্যি সত্যি বলেনি। মেয়ের রাগ ছেলে বউয়ের উপর দেখাচ্ছে।
আপনি এটা নিয়ে কাঁদবেন না প্লিজ। যদি আমায় বাড়ি থেকে চলে যেতে বলে? উনি তো আমায় সহ্য করতে পারছেন না। অবাক হয়ে মাহের বলল, আশ্চর্য, এটা বলবে কেন? আরে বাবা, বউ আপনি আমার। বেশি ভাবছেন সেরকম কিছুই বলবেন না। ভয় পাচ্ছে কেন? শেষ প্রশ্নটা করে হেসে ফেলল মাহের, উঠে দাঁড়িয়ে মাথা চুলকে বলল, মাঝে মাঝে আপনি সত্যিই বাচ্চা হয়ে যান, একদম অবুঝ। অভিমানী মুখে সূচনা উঠে দাঁড়ালো, কাবাডের দিকে এগিয়ে গিয়ে কপাট খুলে মাহেরের জন্য শার্ট কোট বের করে বিছানায় রাখলো। মাহের তার কার্যকলাপ দেখে স্থির হয়ে বলল, কি এত ভাবছেন বলুন তো? মুখ দেখেই বোঝা যাচ্ছে কি যেন গভীর চিন্তা। কিছু না। ম্লান মুখে কথাটা বলেই পাশ ফিরাতে চাইল সূচনা, কিন্তু মাহের চট করেই ধরে ফেলল। দোয়াতে কোমর জড়িয়ে মুখোমুখি হলো ওর। সূচনা থতমতক হয়ে গেল, ঢোক গিলে বলল, আমি ঠিক আছি মাহের। একদম ঠিক নেই আপনি। কি ভাবছেন বলুন? মুখ ফসকে সে বলেই ফেলল, আমার খুব ভয় হচ্ছে আপনাদের হারিয়ে ফেলার। ভয়টা অযথা। আমরা বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়ে আছি। আপনি এটা বুঝতে পারছেন না কেন? হঠাৎ এত অবুঝতা কেন? মা একটু রাগ দিয়েছে তাই? জানি না। জানতে হবে না, আসুন একটু আদর করে দেই, মন ভালো হয়ে যাবে। সারাদিন বসে আমাদের হারানোর ভয় না করে এই মুহূর্তটুকু অনুভব করবেন। কথাগুলো বলতে বলতে কোমর চেপে রাখা হাত দুটো সন্তর্পণে উপরে উঠালো মাহের। এক হাতে সূচনার গালে স্পর্শ করে অপর হাতে ঘাড় চেপে ধরল। নিজের পুরুষালী ওষ্ঠজোড়ায় অত্যন্ত দরদিভাবে কোমল অধর চুম্বন করল। নিমিষে শিউরে উঠল সূচনার সর্বাঙ্গ, চোখ বেয়ে পড়ল দুফোঁটা নোনা পানি। যা দেখে মাহেরের স্পর্শ গাঢ় হলো। অদ্ভুত এক অনুভূতিতে আবিষ্ট হয়ে মাহেরের পৃষ্ঠদেশ খামচে ধরল সূচনা। এদিকে হৈমির হাতে একটি নোটপ্যাড আর কলম দিয়ে গম্ভীর মুখে বসে আছে রুদ্র। বলা হয়েছে নিজের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু লিখতে, একটু পর কেনাকাটা করতে বের হবে সে। সময় দিয়েছিল 10 মিনিট, অথচ 25 মিনিট পেরিয়ে গেছে, তার লেখা শেষ হয়নি। 15 মিনিট যখন পার হলো, রুদ্র জিজ্ঞেস করেছিল, এত সময় লাগছে কেন? কি এত ভাবছো? তাড়াতাড়ি লিখো। হৈমি ভেংসি কেটে উত্তর দিয়েছে, শুনুন, সব কিছুতে তাড়াহুড়ো করবেন না। আমাকে দিয়ে বিয়েটা তাড়াহুড়োই করেছেন বলে ভেবে বসবেন না আমাকে দিয়ে আপনার জীবনের সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে। চোখ গরম করে চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, যতক্ষণ বকবক করছো ততক্ষণে অনেক কিছু লেখা যেত। হৈমি হকচকিয়ে গিয়ে চঞ্চলিত কণ্ঠে বলল, এই এই সব সময় মারতে আসবেন এমন ভাব করবেন না। আমি তাড়াহুড়োই কিছু করতে পারি না, আর দরকারের সময় আমার মাথা কাজ করে না। একটু সময় নিয়ে লিখি। একথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে রুদ্র বলল, দরকারে মাথা কাজ করবে কেন? অদরকারি সম্পদ তো তুমি। কি বলবেন? আমি কিন্তু শুনেছি আমি অদরকারি সম্পদ। এত বড় অপমান! আপনি জানেন আমাকে ছাড়া আপনি আব্বু ডাক শুনতে পারবেন না। আমি আপনার সবচেয়ে প্রয়োজনীয় সম্পদ, মাথায় রাখবেন। এই পর্যায়ে রুদ্র একটা কঠিন ধমক দিল। ব্যাস, হরহর করে সকল প্রয়োজনীয় জিনিসের নাম মনে পড়ে গেল তার। লিখতেও শুরু করলো এক এক করে সবটা। লেখা শেষে প্রুফ্ল্যাটে হৈমিকে একা রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে গেল রুদ্র। শুরুতে হৈমি ভয় না পেলেও পরবর্তীতে ভীষণ ভয় পেতে লাগলো। তার মধ্যে মনে পড়ল রুদ্র দেয়া সেই শর্তের কথা। রুদ্র তো বাবাই হতে চায় না, তাহলে সে কিভাবে প্রয়োজনীয় সম্পদ হবে? রুদ্র বাবা না হলে সে কী করে মা হবে? ছোট্টবেলা থেকেই তার কত শখ মা হবে। সারা জীবন পুতুলদের মা হয়ে পুতুলকে মেয়ে বানিয়েই কাটিয়ে দিল। এবার তো বিয়ে হয়েছে, রক্তে মাংসে গড়া মানুষদের মা হতেই পারে। রুদ্র যাই বলুক, সে পুরুষ মানুষ, একবার না একবার ঠিক কাছে আসবে। তার কাছে আসা মানে তার শর্ত ভাঙা। রুদ্র যদি কাছে আসে, তার শর্ত ভাঙে, সেও কনসিভ করে রুদ্রের শর্ত ভেঙে দিবে। উফ, কি দারুণ বুদ্ধি! তাছাড়া টিশার কাছে শুনেছে বিয়ের কটা মাসের স্বামী ওকে কাছে টানেনি, পরবর্তীতে দিব্যি কাছে টেনে বাচ্চার মা বানিয়ে দিয়েছে। কদিন পরে তার কোল আলো করে বাচ্চা আসবে। সকল ভাবনা চিন্তার মাঝে সে একটি বড়সড় দোয়া করল, হে আল্লাহ, টিশার যেন একটা ছেলে হয়, যাতে আমার মেয়েকে ওর ছেলের কাছে বিয়ে দিতে পারি। বেয়াই হয়েছে জামাই, খালাতো বোন হবে বেয়ান। ব্যাপারটা খুবই দারুণ। সকাল বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়েছে। দুপুরেও বাইরের খাবার কিনে বাসায় ফিরল রুদ্র। শহরে একজন বিশ্বস্ত কাজের মানুষ পাওয়া খুবই কঠিন। রুদ্রের একজন কাজের মহিলা বা মেয়ে প্রয়োজন। পেয়েছে কয়েকটা, কিন্তু বিশ্বস্ত নয়। যেহেতু বিষয়টাতে হৈমি জড়িয়ে, সেহেতু বেশ ভেবেচিন্তে মেয়ে ঠিক করতে হবে, যা হাবাগোবা বউ তার। একে যে কেউ যে কোনো মুহূর্তে কিনে বেচে দিলেও টের পাবে না। তাই নো রিক্স।
পনির ঝিনুক এক গাড়ি ভর্তি কেনাকাটা করে সব ড্রয়িং রুমে রেখে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে হৈমিকে প্রশ্ন করলো। তুমি রান্না পারো? হৈমি ভীষণ উৎসুক হয়ে বলল, ভাত পারি, ডিম ভাজি পারি, আর নুডলস, চা, কফিও পারি। রুদ্র ভ্রু কুঁচকে বলল, এগুলো 4 বছরের বাচ্চারাও পারে। আমি জিজ্ঞেস করেছি মানুষকে রেঁধে বেড়ে খাওয়ানোর মতো যোগ্যতা আছে তোমার? আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন? বিরক্ত হয়ে রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো, বলে গেল, গোসল করে নিজের পোশাকগুলো পরে নাও, কার্টুনের বেশ দ্রুত ছাড়ো। আতকে উঠে হৈমি বলল। আপনি আমাকে কার্টুন বললেন? বিকেলের দিকে বেডরুমে হৈমিকে আটকে রাখা হলো 2 ঘন্টা। 2 ঘন্টা পর তাকে বদ্ধ ঘর থেকে বের হওয়ার পারমিশন দিল রুদ্র। হৈমি কতক্ষণ চেঁচামেচি করলো, বকাঝকা করলো রুদ্রকে, পাশাপাশি ফ্ল্যাট জুড়ে ঘোরাঘুরি করলো। 1 মিনিটও স্থির হয়ে থাকতে পারে না মেয়েটা। রুদ্র রুমে বসে ফোনে জরুরি কথায় ব্যস্ত। হৈমি তার থেকে খুব একটা পাত্তা এই মুহূর্তে পাচ্ছে না, তাই সেও মহা বিরক্ত হলো। রুম ছেড়ে বেরিয়ে পাশের রুমের খোলা দরজার পানে ক্ষণকাল তাকিয়ে রইল। রজনীগন্ধা ফুলের ঘ্রাণ পাচ্ছে সে, কিন্তু ফুল কি করে এলো? কৌতূহলী হয়ে পাশের রুমটায় পা বাড়ালো, আর গিয়ে যা দেখলো তা তার শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। হায় হায়, এত ফুল শোভিত বিছানা, বাসর ঘরের মতো। ও আল্লাহ, আজ তার বাসরাত হবে নাকি? হায় হায়, হৃৎপিণ্ড তো ছটফটেই উঠল। সহসা বুকের বাঁ পাশে হাত চেপে ধরল হৈমি। অদ্ভুত এক অনুভূতিতে গলা শুকিয়ে গেল তার। ঢোক গিলে বিড়বিড় করে বলল, বেআই মশাই, থুরি, বেআই ওরফে স্বামী মশাই, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। ড্রয়িং রুমে স্তব্ধীভূত হয়ে বসে আছে হৈমি। ক্ষণে ক্ষণে তার হৃদযন্ত্রটা লাফিয়ে উঠছে। এক ছুটে পালিয়ে যেতে মন চাইছে দৌড়ে কোথাও, কিন্তু যাবে কোথায়? তার কি আর কোথাও ঠাঁই হবে? একজন গোমরমুখ রাক্ষসের বুকে কে ঠাঁই দিবে? আর আম্মু তো বলেই দিয়েছে সে তার কাছে মৃত। মায়ের বলা একথা মনে পড়ে এতক্ষণের হওয়া অনুভূতি মিলিয়ে গেল। মুখটা থমথমে হয়ে গেল আচমকা। বুক ভার হয়ে কান্না পেল খুব। রুদ্র ফোন কানে ড্রয়িং রুমে এসে তীক্ষ্ণ চোখে তাকালো হৈমির দিকে। ফোন এগিয়ে দিয়ে বলল, সূচনার সাথে কথা বলো। সূচনার নাম শুনতেই তরাক করে ফোনটা নিল সে। কানে নিয়ে একের পর এক প্রশ্ন শুরু করলো। ও ভাবি, তুমি ফোন দিয়েছো? আম্মু ফোন করতে বলেছে, তাই না? আমি তো জানি আম্মু আমার ওপর খুব বেশিক্ষণ রেগে থাকতে পারে না। আর ভাইয়া, সেও রাতে ঘুমাতে পারেনি, তাই না? ইস, ভাইয়া কি যে টেনশন করে আমাকে নিয়ে। ও ভাবি, তুমি আম্মু আর ভাইয়াকে টেনশন করতে না করে দিও। ও ভাবি, তুমি একটু আমার হয়ে সরিও বলে দিও ওদের, প্লিজ। হৈমি, হৈমি শান্ত হও। আমরা সবাই তোমাকে খুব মিস করছি। তুমি চিন্তা করো না, কেউ তোমার ওপর রেগে নেই, শুধু একটু অভিমান করে আছে। এটাও ঠিক হয়ে যাবে। তুমি একটু ওনাকে বলো আমাকে বাড়ি দিয়ে আসতে। এখানে আমার ভালো লাগছে না। মানুষ নেই, আলো নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। উনি যেমন গুমোটে, এই বাসাটাও গুমোটে, দম বন্ধ লাগে আমার। আচ্ছা আচ্ছা বলবো। এবার খুশির খবর শোনো, টি-শার্ট ছেলে হয়েছে। মা আর মাহের এখন হসপিটালে। একটু পর মাহের আমাকে নিতে আসবে। টি-শার্ট বাবুর ছবি তুলে পাঠিয়ে দেব তোমাকে। চোখ বড় বড় করে লাফিয়ে উঠল হৈমি। টিশার বাবু হয়েছে, ছেলে বাবু? খুশিতে লাফাতে শুরু করলো মেয়েটা। সূচনা আচ্ছা বলল, এবার রাখি। তুমি ভালোভাবে থেকো, মন খারাপ করো না। এদিকে সব ঠিক আছে। মনে করো তোমরা বিয়ের পর ঢাকা বেড়াতে গিয়েছো, কেমন? সূচনা ফোন রেখে দিল। অতিরিক্ত খুশিতে হৈমির হাত পা কাঁপছে। রুদ্র ফোন নিতে হাত বাড়ালেও সে ফোন দিল না। রুদ্র জোরপূর্বক ফোন নিতে চাইলে সে হাতে পেছনে নিয়ে গেল। বাচ্চাদের মতো করে বলল, দিব না, বাবুর ছবি দেখবো আমি। রুদ্র নিরাশ হয়ে রুমে চলে গেল। কয়েক মিনিট পরে বেজে উঠল কলিং বেল। হৈমি তখন রুদ্রর ফোন ঘাটাতেই ব্যস্ত। কলিং বেলের শব্দ পেয়ে রুদ্র বেরিয়ে এসে হৈমিকে আপাদমস্তক দেখল। পরনে সাদা রঙের লেগিংসের সাথে হালকা গোলাপি কামিজ, গায়ে ওড়না নেই, তবে কোটি পরা আছে। ফলশ্রুতিতে চেস্ট স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, তবুও গম্ভীর স্বরে সে হৈমিকে আদেশ করল। রুমে গিয়ে ওড়না পড়ো। হৈমি চমকে তাকালো রুদ্রর দিকে। রুদ্র ব্যস্ত কণ্ঠে বলল, তোমার বন্ধু আর তার ওয়াইফ এসেছে, মাথায় ওড়না রাখবে ওদের সামনে। হৈমি বুঝতে পেরে বাধ্য মেয়ের মতোই রুমে গেল। রুদ্র তার জন্য এত এত শপিং করেছে, সেখানে ওড়নার সংখ্যাই 22টা। 22টা ওড়না থেকে বেছে বেছে পরিহিত জামার সাথে মিলিয়ে হালকা গোলাপি রঙের একটা ওড়না বের করে মাথায় দিল। মনে মনে প্রশ্ন ঘুরপাক খেল, রুদ্রর কোন বন্ধু এসেছে?
শুনেছে পনির আর ঝিনুক টাঙ্গাইল রওনা দিয়েছে, তাহলে এই বন্ধুকে? এই প্রশ্নের মাঝে আবারও মনে পড়ে গেল পাশের রুমটার কথা। আজ যে তার বাসর রাত। পুরো মুখশ্রী ভয়ে থমথম করতে লাগলো তার। ডাক পড়ল রুদ্রের। হৈমি, বাইরে এসো। ধীর পায়ে রুম থেকে বের হতেই দেখতে পেল পরিচিত মুখ। হ্যাঁ, ছেলেটার নাম আবির, রুদ্রের বন্ধু। আবির হাসি হাসি মুখে লম্বা একটা সালাম দিল তাকে। আসসালামু আলাইকুম ভাবি। হকচকিয়ে গেল সে। সালাম ফিরিয়ে আবিরের পাশে তাকাতেই অবাক হলো। আবিরের পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির পরনে অনেক সুন্দর একটি শাড়ি, হালকা গহনা, হালকা সাজে দারুণ লাগছে। মেয়েটা হাসি হাসি মুখে বলল, কেমন আছো? আমি অদ্রিতা। রুদ্র বলল, আবিরের বউ। পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল হৈমি। ভালো আছি, তুমি কেমন আছো? না মানে আপনি কেমন আছেন? রুদ্র ওদেরকে বসতে ইশারা করলো। ওরা বসলো। আদ্রিতা শান্ত এবং মিষ্টি গলায় বলল, আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। খুশিতে আটখানা হয়ে গেল হৈমি। রুদ্র ওকে চাপা স্বরে বলল, কিচেনে ফল কাটা আছে, ফ্রিজে জুস আছে, নিয়ে এসো। হৈমি মাথা নাড়িয়ে গেল। রুদ্র ওদের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, হৈমি এলো না। দেরি হচ্ছে বলে রুদ্র আবিরকে বলল, তোরা কথা বল, আমি দেখে আছি। কিচেনে গিয়ে সে দেখলো ট্রেতে কয়েক রকমের ফল কেটে রাখা। সে ফ্রিজ থেকে জুসের গ্লাসগুলো রাখলো। এরপর সেটা হাতে নিতে গিয়ে আবারও রেখে দিল। কয়েক পল তাকিয়ে কি যেন ভেবে গভীর চিন্তা করলো। আর রুদ্র এসে তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধমক দিয়ে বলল, কি ব্যাপার, ইডিয়েটের মতো দাঁড়িয়ে আছো কেন? এই সামান্য কাজটুকু তুমি পারছো না? ট্রেটা অনেক ভারী, আমি নিতে ভয় পাচ্ছি, যদি পড়ে যায়। উদাস গলায় হৈমি কথাটা বলতে রুদ্র বিড়বিড় করে ওকে বকলো। এরপর নিজের ট্রে হাতে বেরিয়ে গেল। পেছন পেছন হৈমিও এলো। আদিতার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, অনেক ভারী ছিল, আমি আনতে পারছিলাম না। মুস্কি হেসে নিচু সরে আদ্রিতা আবিরকে বলল, সো সুইট। এই বাচ্চা টাইপ মেয়েটাকে কোথায় পেলে রুদ্র ভাইয়া? আবির বলল, দোস্ত, আমার এত বছর পর এরে দেখেই পিছলা খাইছে। কিছু তো স্পেশালিটি আছে। তা তো আছেই, অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মতো। ভয়াবহ রকমের শেখা খেয়ে হৈমি স্তব্ধ, বাকরুদ্ধ, বিরস মুখে রুমে বসে আছে। কারণ কিছুক্ষণ পূর্বে সে জানতে পেরেছে বাসের ঘরটা আবির আর আদ্রিতার। বিয়ের কটা দিন আদ্রিতার মাসজনিত কারণে আবিরের সঙ্গে বাসর হয়নি। যেহেতু তারা একে অপরের পূর্ব পরিচিত, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেহেতু জোরাজোরির ব্যাপারটাও ছিল না। আনুষ্ঠানিক ঝামেলা শেষ হলো। আদ্রিতাও সুস্থ হয়ে উঠল। 4 দিন পর আবিরের ছুটিও শেষ। দূরে কোথাও হানিমুনও যেতে পারবে না, তাই রুদ্র তাকে অফার করেছিল ঢাকায় বেড়াতে আসার জন্য। বাসন না হয় ঢাকায়, রুদ্র নিরিবিলি ফ্ল্যাটেই হবে। অফারটি পছন্দ হয় আবিরের। তাছাড়া শুনেছে হৈমি রান্নাবান্না কিছু জানে না, একেবারেই ইম্যাচিওর মেয়েটা। আর আদ্রিতা ম্যাচিওর, তার রান্নার হাতও বেশ ভালো। যদি কটা দিন এসে তারা থাকে পাশাপাশি, হৈমিকেও আদ্রিতা বড় বোন হয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে যায়, মন্দ হয় না। তাই দুই বন্ধু মিলে প্ল্যান করে এত সব আয়োজন করে। সব শুনে হৈমির মনটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। একদিকে যেমন গোপন ভয় কেটেছে, অপরদিকে বড় দুঃখও পেয়েছে। কারণ টি শার্ট সেলে হয়েছে, অথচ তার মেয়ের খবর নেই। মনে মনে হাসলো হৈমি। আসলে সে যতই দুষ্টুমি করুক রুদ্রর সঙ্গে, তার বাসর ব্যাপারটা ভাবলেই ভয়ে 2-3 বার মরে যেতে ইচ্ছে করে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল সে। মনে মনে কয়েকবার শুকরিয়া জানালো উপরওয়ালাকে। সে রুদ্রকে চায়, অবশ্যই চায়, কিন্তু একটু রয়ে শয়ে। আগে নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। মানুষটার কঠিন হৃদয়ে একটু মায়া জাগাতে হবে। ভালোবাসা সে তো দুজনেরই আছে, নেই শুধু মায়া আর বোঝাপড়া। রুদ্র কাউচে বসে ল্যাপটপে জরুরি কাজ করছে, আর একটু পরপর হৈমির দিকে তাকাচ্ছে। তার চোখে মুখে স্পষ্টই দুষ্টু হাসি খেলা করছে। কারণ হৈমির মনোভাবনা টের পেয়েছে সে। বাসর ঘরটা যে তার ভেবেছিল ঠিক বুঝতে পেরেছে সে। অনেকক্ষণ স্থবির হয়ে বসে থাকার পর রুদ্রের হোয়াটসঅ্যাপে ঢুকলো হৈমি। সূচনা বাবু আর টিশার অনেকগুলো ছবি দিয়েছে। সে ছবিগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এমন সময় কারো মৃদু কান্নার শব্দ শুনলো। কান খাড়া করতে বুঝতে পারলো পাশের রুম থেকে আসছে শব্দটা। ক্ষণকাল পেরোতে আবারও শব্দটা মিলিয়ে গেল। রুদ্র পরিস্থিতি বুঝে হৈমির দিকে চোখ রাঙিয়ে তাকালো। মৃদু ধমক দিয়ে বলল, ওদিকে কি, নিজের কাজ করো। হৈমি ভ্রুকুচকে তাকালো রুদ্রর দিকে। সে পুনরায় নিজের কাজে মগ্ন হয়েছে বুঝে অ্যাটেনশন পেতে প্রশ্ন করলো, মনে হলো কেউ কাঁদছে। ভুল শুনেছ। না, ভুল শুনিনি, কিন্তু শুনেছি।
ল্যাপটপ অফ করে রুদ্র এগিয়ে এলো বিছানার দিকে, গম্ভীর স্বরে বলল, ওদের ফার্স্ট নাইট আজ, আশা করি বাকিটা বোঝাতে হবে না। ফার্স্ট নাইট হলেই কাঁদতে হবে কেন? এখানে কান্নার কি আছে? ঢং করে প্রশ্নটা করলো হৈমি, অথচ সে সবই বুঝতে পারছে। বিয়ের পর একটি মেয়ের ফার্স্ট নাইট সম্পর্কে তৃষা তাকে ভালোই জ্ঞান দিয়েছে। তবুও রুদ্রর সঙ্গে মস্করা করলো সে। তার মস্করাকে অবুঝতা ভেবে অধৈর্য হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল, এসো, কান্নার কারণটা তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাই। লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লো হৈমি, ভীত স্বরে বলল, এই একদম না, আমাদের মধ্যকার শর্তটা নিশ্চয়ই ভুলে যাননি। রুদ্র বিড়বিড় করে কি যেন বলে শটান হয়ে শুয়ে পড়লো। হৈমি এলোমেলো কিছু ঘোরাঘুরি করলো। রুদ্র চোখ বুজে ঘুমিয়ে গেল নাকি? তার তো ঘুম পাচ্ছে না। সময় কাটাতে রুদ্রের ফোনটা নিল। স্ক্রিনে রুদ্রর ছবি ভেসে উঠতে এসে ছবিতে দৃষ্টি নিবদ্ধ রেখে গুনগুন করে গাইল, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। বদ্ধ চোখ সহসা খুলে থম মেরে তাকিয়ে রইল, বলল, চুপচাপ এসে শুয়ে পড়ো। হৈমি চুপচাপ তার পাশে বসে বলল, একটা প্রশ্ন করি? ব্রোকসকে রাশভারী স্বরে রুদ্রের অনুমতি। হুম। হৈমি উৎসুক হয়ে তাকিয়ে প্রশ্ন করল, শাবনুর বেশি সুন্দরী নাকি আমি? বিরক্তিতে কপাল কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। কিয়ৎকাল তাকিয়ে রইল হৈমির মুখপানে। বিছানা থেকে মাফলার উঠিয়ে গলায় পেঁচিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। কোনো প্রকার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল বেলকনিতে। হৈমি মুখ ভার করে বসে রইল বিছানায়, বিড়বিড় করে আওড়ালো, কি একটা যন্ত্রমানব আমার জামাই হলো, একটুও রসকস নেই, ভাল লাগে না ধ্যাত। নিমেষে চোখ দুটো টলমলো। আকস্মাৎ রুদ্রর আগমন। সে কিছু বোঝে ওঠার আগে দীর্ঘাকৃতির শরীরটা ঝুঁকে এলো তার উপর। হৈমি ঢোক গেলে বিছানায় দুহাত ভর করে পেছন দিকে কিঞ্চিত হেলে গেল। রুদ্র হৈমির দুপাশে দুহাত ভর করে যতটা সম্ভব ঝুঁকে রইল। বরাবরের কঠিন দৃষ্টি জোড়ায় অন্যরকম ভাব। কি ভীষণ প্রগাঢ়তা ওই দুটি ছোট ছোট চোখে। হৈমির স্পন্দন বেড়ে গেল। সে স্পন্দনকে আরো বেশি কাঁপিয়ে তুলতে রাশভারী কণ্ঠে মাদকতার সুরে বলল, আমি কাকে বিয়ে করেছি? শাবনূর না হৈমি? চোখ বড় বড় করে কম্পিত কণ্ঠে হৈমি বলল, হৈমি? হৈমিকে? তাহলে কে বেশি সুন্দর হলো? এ পর্যায়ে হৈমির হাত পা শিউরে উঠল, মাথা ভন ভন করছে তার। রুদ্র মুহূর্তে পরিবেশ অন্যরকম করে দিতে বাঁকা হাসলো। গলায় ঝুলিয়ে রাখা দুপাশের দুহাত দিয়ে মাফলার টেনে ধরে বলল, যাকে অর্ধাঙ্গিনী করেছি নিশ্চয়ই সে। বাকিটুকু আর বলল না। নিজ দায়িত্বে বোঝে নেওয়ার ইঙ্গিত করে পুনরায় ব্যালকনিতে চলে গেল। ঘুম তারও আসছে না। অদ্ভুত এক অস্থিরতা শরীরের শিরা উপশিরা বিষিয়ে তুলছে। শ্বাসরোধ হয়ে আসছে। মস্তিষ্ক ওলট পালট হচ্ছে। অনুভূতিরা হয়ে পড়ছে বড্ড বেসামাল। কারো ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস বক্ষপটে ধারালো হয়ে বিঁধছে। আচমকা দৃষ্টি যারা মেলে তাকালো মাহের। দেখতে পেল রোজকার মতোই অত্যাশ্চর্যকর দৃশ্যটা। তন্দ্রাচ্ছন্ন সূচনার সুশ্রী মুখটা দেখে নিত্যদিনের মতো বিড়বিড় করে আওড়ালো, আমার এক একটা দিনের সূচনা ঘটে আপনার এই নিষ্পাপ মুখটা দেখে। আমার আকাশ ভরা মেঘের ঘন ঘটায় আপনি আমার এক টুকরো রোদের আলো। অধর কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার। প্রতি রাতে দুজন যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমালেও সকালটা আজকের মতনই অমায়িক সুন্দর হয়। অপলকে তাকিয়ে সূচনার ঘুমন্ত মুখশ্রী দেখায় মগ্ন মাহের। তার এই মগ্নতায় বাদ সাধল সেলফোনের রিংটন। নাম্বার দেখে কল কেটে দিল সে। মৃদুস্বরে ডাকলো সূচনাকে। কারণ হৈমির বইপত্র নিয়ে সকাল সকালে সূচনাকে শেখবাড়ি যেতে হবে। সেখানে ঝিনুক আর পনির অপেক্ষায় থাকবে তার জন্য। হামিদা বাড়িতে নেই, সে আছে টিশার দেখভাল করার জন্য হসপিটালে। এরপর হয়তো টিশার বাচ্চাটার জন্য টিশার বাসাও থাকবে দীর্ঘদিন। একদিকে ভালোই হলো, এই সময়টাতে টিশাকে নিয়ে ব্যস্ত থাকবে। হৈমির শোকটাও কাটিয়ে উঠতে পারবে। মাহেরের এত চিন্তার মাঝে আরও একটি চিন্তা যোগ হয়েছে। তা হলো তার মা এবং সূচনার বাচ্চার প্রতি গভীর ভালোবাসা। গতরাতে বাড়ি ফেরা নিয়ে সূচনা কি মন খারাপ নাই না করলো। এক প্রকার জোর করে আনা হয়েছে তাকে। নেহাতি মেয়েটা শান্ত মনের, বুঝদার, তাই রাগ করেনি। মন খারাপ করলেও তা দীর্ঘ করেনি। একবার তার ইচ্ছে করেছিল বলতে, মন খারাপ করবে না সূচনা, একদিনে আমাদের এমন বাচ্চা হবে, তাকে সবসময় আপনার কাছে রাখবেন। আমি বাধা দেব না, কেউ বাধা দেবে না, কারণ তার উপর আপনার অধিকার সর্বোচ্চ। কিন্তু বলেনি।
হাজার হোক মেয়ে মানুষের মন, এদের রক্ত মাংসে মা মা অনুভূতি লুকিয়ে আছে। দেখা গেল এ কথা শুনে এখনই বাচ্চা কনসিভ করতে চাইবে। প্রেমের বীজ অলরেডি হৃদয়ে বপন করে দিয়েছে, এবার শাখা প্রশাখা বিস্তার করার পালা। এসবই মাহেরের বাধা নেই, নেই জড়তা। সে নিজেও সূচনাকে পূর্ণরূপে নিজের করে চায়, তবে এই চাওয়া পূর্ণ করার আগে সূচনার স্বপ্ন পূরণ করতে চায়। আর যে স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, নিজের আলাদা একটি পরিচয় গড়ে তোলার, তাই সে স্বামী হিসাবে পাশে থেকে সাপোর্ট করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে চায় নিজের স্ত্রীকে, যেন আজ থেকে 20 বছর বা 30 বছর পর মেয়েটা নিজের সফলতা নিয়ে গল্প করার সময় অর্ধাঙ্গের দিকে একটিবার ফিরে তাকায়, বুকে মাথা গুঁজে তৃপ্তি সহকারে বলে, আপনি আমার সাহস, আপনি আমার শক্তি। জীবদ্দশা যদি পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, তবুও যেন প্রিয়তমা তাকে একটিবার স্মরণ করে, যে স্মরণ থাকবে শ্রদ্ধা, এক সমুদ্র ভালোবাসা। সকাল 8টা, ঘুম ভেঙে চোখ কষলে উঠে বসলো রুদ্র। এদিক ওদিক তাকিয়ে ডান পাশে তাকাতেই ঘুম ছেড়ে গেল তার। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে গান গাইছে হৈমি, পাশাপাশি মেকআপ বক্স বের করে সাজগোজও করছে। সাত সকালে মানুষ বই খাতা নিয়ে বসে, টুকটাক কাজ থাকলে করে, ব্রেকফাস্টে কী খাবে তাই নিয়ে চিন্তা করে, সে অনুযায়ী রান্নাবান্নাও করে। আর এই মেয়ে মেকআপ বক্স নিয়ে বসেছে। চোখ মুখ শক্ত করে নিল সে, গম্ভীর স্বরে প্রশ্ন করল, এত সাজগোজের মানে কি? হৈমির মন কাল রাত থেকেই বেশ ফুরফুরে। রুদ্র সরাসরি তাকে সুন্দরী না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। এতে সে ফিদা হয়ে গেছে, বুঝে গেছে রুদ্রর চোখে সে আগুন সুন্দরী। শাবনুরের চেয়ে সুন্দরী মানে তো আগুন সুন্দরী। সাথে এও বুঝেছে রুদ্র তাকে পছন্দ করে, ভালোবাসে। সব মিলিয়ে সে খুব খুশি। সেই খুশিকে কেন্দ্র করে সকাল সকাল একটু সাজতে বসেছে, যাতে ঘুম ভাঙতে রুদ্র তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মুগ্ধতায় মুখ ফসকে প্রপোজও করে দেয়, হৈমি, আই লাভ ইউ। রুদ্রর প্রশ্ন শুনে উৎসুক হয়ে তার দিকে তাকালো সে। চঞ্চলিত স্বরে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে? খুব বাজে। কাটকাট জবাব রুদ্রর। জবাব শুনে চোখ বড় করে মুখটা গোমরা করে ফেলল সে। কাঁদো কাঁদো হয়ে বলল, এত কষ্ট করে সাজলাম আর আপনি বাজে বললেন? সাজগোজের কি বোঝেন আপনি? আমাকে সুন্দরই লাগছে। দাঁড়ান, আমি আদিদা আপু আর আবির ভাইয়াকে দেখিয়ে আসি। চট করে পাশের ঘরে যেতে উদ্যত হলো হৈমি। রুদ্র তরাক করে ওর হাত টেনে ধরল, ব্যস্ত গলায় বলল, এই, ও ঘরে যাবে না। আমি যাবই। তেরামি করল হৈমি। রুদ্র দ্বিগুণ তেরামি দেখে শক্ত করে হাত চেপে ধরল, টেনে বসালো বিছানায়। মৃদু ধমক দিয়ে বলল, দেখো, এইসব নাটক বন্ধ করো, একটু সিরিয়াস হও। আমি কিন্তু ধৈর্যশীল পুরুষ নই, মেরে একদম হাড়গোড় ভেঙে দেব। আতকে উঠল হৈমি, ঢং করে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে আবার মারবেন? আমি এখানে থাকবো না, এক্ষুনি দিয়ে আসুন আমাকে। আপনার জন্য আমি আমার মা ভাইকে কষ্ট দিয়েছি, আর আপনি কিনা আমার হাড় ভাঙার পরিকল্পনা করছেন? আমি এখানে থাকবো না, আমি আম্মুর কাছে যাব। চুপ, একদম চুপ, মাথাটা ধরিয়ে ফেলেছ। আর একটা কথা বললে হাত পা মুখ বেঁধে ফেলে রাখবো। বেয়াদব মেয়ে, বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। ঝিনুক আজ তোমার বইপত্র নিয়ে আসবে, সংসার করবে আর পড়াশোনা করবে, ব্যাস। কাচুমাচু হয়ে বসে রইল হৈমি। রুদ্র ধমকি ধামকি দিয়ে উঠে ফ্রেশ হয়ে এলো। দেখলো হৈমি বসে আছে, চোখ দুটো টলমলো করছে তার। সত্যি বলতে সিরিয়াস ধমক খেয়ে এবার তার মা ভাইয়ের কথা মনে পড়ছে। তারা তাকে কখনোই এমন করে ধমক দেয়নি। তার মুখভঙ্গি দেখে রুদ্র বলল, মেয়ে হয়ে জন্মেছ অথচ কিছুই পারো না। বিছানা গোছাতে জানো না, রুম ঝাড় দিতে পারো না, রান্না করতে পারো না, খেতে পর্যন্ত পারো না, শুধু পারো বক বক করতে। শুনেছি পড়াশোনায়ও কাঁচা, শুধু কথায় পাকা। এই শোনো, তোমাকে যদি মানুষ না বানাতে পারি, আমিও রুদ্র না। তীব্র অপমানে গাল ফুলে উঠল হৈমির। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নো, যা সত্যি তাই বলেছি। কাবার থেকে টি শার্ট বের করতে করতে বলল রুদ্র। হৈমি নাক ফুলিয়ে চোখ ফিরিয়ে নিল। টি শার্ট পরতে পরতে রুদ্র আবারও জিজ্ঞেস করল, কয়েক মাস পরই তো পরীক্ষা, সেদিকে মন আছে? মন আছে সাজগোজে আর হাসির মতো পকপক করতে। মেজাজ খারাপ হলো হৈমির। বিছানা থেকে নেমে এসে রুদ্রর সামনে দাঁড়ালো, তর্জনী উঁচিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার পড়াশোনা আমি ইচ্ছে হলে করব, আমার মুখ আমি হাজারটা কথা বলবো।
চোয়াল শক্ত করে হাত বাড়িয়ে রুদ্র তার তর্জনী চেপে ধরল, কিছুটা ব্যথা সহকারে ধরল। হৈমি আহ করে উঠতেই বলল, বেয়াদবি নট অ্যালাউ। যা বলেছি তাই শুনবে। বোঝাপড়া করবো পরীক্ষার রেজাল্ট হওয়ার পর। ঢোক গিলল হৈমি। রুদ্র এবার হাতটা নরম করলো, বলল,